আমন্ত্রণ সবাইকে আর কাবেল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, তীব্র গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতাকে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। তবে নিষিদ্ধের প্রশ্নে মতবিরোধ রয়েছে রাজনৈতিক অঙ্গনে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে বিভিন্ন দেশের দূতাবাস থেকেও চাপ দেওয়ার চেষ্টা করছে। বিএনপি বলছে সব দলকে নির্বাচনে অংশ নিতে দেয়া উচিত, নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে বাতিল করতে হবে। অন্যদিকে নিষিদ্ধের পরিবর্তে আওয়ামী লীগের অপকর্মের বিচার চাইছে জামায়াত। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ ২০২৪-এর খসড়ায় সংগঠন বা রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশের যে বিধান প্রস্তাব করা হয়েছিল তা বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বিভিন্ন পক্ষের এমন অবস্থানের মাঝে গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসাবে চিহ্নিত করবে। এদিকে পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, জুলাই আগস্ট বিপ্লবে ক্ষমতা হারানোর ৩ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও হত্যাযজ্ঞ সহ নিজেদের কৃতকর্মের ব্যাপারে কোনো অনুশোচনা দেখাচ্ছে না আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। বরং দলটির শীর্ষ নেতারা এখনও মনে করছেন গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। এমন একটি প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় আওয়ামী লীগের ভবিষ্যৎ কী। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফ মুস্তাফিজ, রাজনৈতিক বিশ্লেষক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট ডাক্তার জাহিদুর রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়ের উপরে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন। আপনার যা ভাবনা রয়েছে, আপনি আজকের যে আলোচ্য বিষয় আওয়ামী লীগের ভবিষ্যৎ কী, সেই বিষয়ে আপনার যে ভাবনা কিংবা চিন্তা রয়েছে সেটা খুব ছোট্ট করে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই, আপনার কাছে আসতে চাই যে প্রায় ১৬০০ তরুণের আত্মত্যাগ, ৩০,০০০-এর অধিক মানুষের এখনও আহত হয়েছেন, অনেকেই চিকিৎসাধীন আছেন। এরকম একটি পরিস্থিতিতে যে আলোচনাটি এখন চলছে, যে আওয়ামী লীগের নির্বাচন বা রাজনীতির প্রসঙ্গে রাজনৈতিক দল কিংবা বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্ল্যাটফর্মের সিদ্ধান্ত কেমন হবে, সেই জায়গাতে আমরা যেটি সারাংশ যদি করি, দেখি যে ব্যবস্থাটি এরকম যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, সেটি নিষিদ্ধ হবে, নাকি রাজনৈতিক বা নির্বাচনের মাধ্যমে জনগণের উপরেই আস্থা রাখার একটা প্রসঙ্গ। এই যখন আলোচনা, তখন আপনার ভাবনা কি? ধন্যবাদ। আমি আওয়ামী লীগের ব্যাপারে, জাতীয় পার্টি এবং 14 দলের ব্যাপারে একটা গণশুনানি কমিশনের জন্য প্রস্তাব করেছি ইতিমধ্যে, যেটার আমেরিকান কংগ্রেশনাল এবং সিনেট হিয়ারিংয়ের মডেলে হবে। পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির রুম খালি পড়ে আছে অনেকগুলো, যে কোনো একটাতে হতে পারে। সেখানে এটা বিটিভি লাইভ সম্প্রচার করতে হবে এবং আমাদের রাজনৈতিক দল, আমাদের স্টেক হোল্ডার যারা আছেন, নাগরিক কমিটি আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, সুশীল সমাজের সদস্যরা আছেন, টোটাল পেশাজীবী সংগঠনগুলো যারা আছেন, তারা সবাই মতামত দেবেন। ব্যক্তিগতভাবে যে কেউ নিবন্ধন করে এখানে মতামত দিতে পারবেন। আচ্ছা, কি কি হতে পারে? ধরেন ৫-৬টা অপশন আমি দেখি আর কি, যে এখানে মতামতগুলো যদি আপনি কালেকটিভলি ভেবে দেখেন। প্রথম যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমরা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে টোকিও এবং নুরেমবার্গ ট্রায়ালের ভিত্তিতে আমরা ফ্যাসিস্ট এবং নাৎসিদের যে পলিটিক্যাল আইডিওলজি, পলিটিক্যাল পার্টি, সাইন, সিম্বল, পোশাক, নাম, শব্দ, এগুলো ধরে ধরে সব নিষিদ্ধ করা হয়েছিল। হলোকস্ট ডিনায়াল অ্যাক্ট করা হয়েছে পৃথিবীর প্রত্যেকটা ইউরোপিয়ান ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে। জাতিসংঘের এই ব্যাপারে রেজলিউশন আছে। তো সেই জায়গাতে এই মডেলটা আপনি নেবেন কিনা, এটা একটা মডেল। সেকেন্ড একটা মডেল হচ্ছে সাউথ আফ্রিকান মডেল। নেলসন ম্যান্ডেলা যখন ২৭ বছর জেল খেটে বের হয়ে আসার পরে যে ডি ক্লার্কের সাথে হোয়াইট সুপ্রিম্যাসিস্ট যে পার্টি ছিল তাদের সাথে তিনি বসেছেন, বসে আলোচনা করে তারা একটা রিকনসাইল করেছেন যে যারা মূল ক্রিমিনাল ছিল গত ২৫, ৩০, ৫০ বছরে, যে আফ্রিকানা জনগোষ্ঠী আছেন, কালো কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী, তাদের উপরে যারা জুলুম নির্যাতন করেছেন, গুম খুন করেছেন, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এর বাইরে একটা জনগোষ্ঠীকে আপনি জেনারেল অ্যামনেস্টিতে নিয়ে যাবেন কিনা। থার্ড অপশন হতে পারে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল চলছে,
এখানে ব্যক্তির বিচারের পাশাপাশি আপনার জেনোসাইড এবং ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটিতে প্রিন্সিপাল অফেন্ডার কমান্ড স্ট্রাকচারে কারা কারা দায়িত্ব পালন করেছে সেটার অংশ হিসাবে অর্গানাইজেশনও ইনক্লুডেড হতে পারে। অতএব তারাও মতামত দিতে পারে, যেটা এই আইনে আছে, যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের লোকদের কি হওয়া উচিত অ্যাজ পলিটিক্যাল পার্টি, ইন্ডিভিজুয়াল। সেটা ট্রাইব্যুনালের একটা মতামত থাকবে, তারা এই জুরিসডিকশন ইউজ করে তারা একটা মতামত দেবে। কারণ মানবাধিকারের কিন্তু ইউনিভার্সাল জুরিসডিকশন আছে, যে কোনো রাষ্ট্র সেটা করতে পারে, যেহেতু আমরা 1951-এর এই কনভেনশনের সিগনেচারি। না, সেক্ষেত্রে ফোদ ভাই একটা আলোচনা আছে, এই পর্যায়ে একটু শুনে নিই আপনার কাছ থেকে, যে ট্রাইব্যুনালের উপরে তার মতামতের উপরে তো একটা আমরা ভরসা রাখছি, সে একটা সার্বিকভাবে পর্যালোচনা করে একটি মতামত দিবে, কিন্তু সরকার নিজে দায়িত্ব না নিয়ে ট্রাইব্যুনালের উপরে যে চাপিয়ে দিচ্ছে, এটাকেও আপনি কিভাবে দেখেন? এটাই বলছে এই যে প্রসেস, গণশুনানি কমিশন এটা করবে। অপশনগুলো বলছি, চতুর্থ অপশন হচ্ছে, যেহেতু আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল মিলে আমাদেরকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, তাদেরকেও আমরা কালেকটিভ ডিসিশনের মধ্য দিয়ে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করতে পারি। ফিফথ অপশন হচ্ছে, বাংলাদেশে যারা গুম, খুন, মানবাধিকার এবং অর্থ পাচারের সাথে জড়িত আওয়ামী লীগ, জাতীয় পার্টির এই 14 দলের নেতা কর্মী, তাদেরকে আপনি রাজনীতি এবং নির্বাচন থেকে নিষিদ্ধ করে দেবেন। ষষ্ঠত হতে পারে, বাংলাদেশে গত 16 বছর ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি মন্ত্রী হওয়া পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এই রাষ্ট্রের বেনিফিশিয়ারি ছিল, পদ হোল্ড করেছে, পদস্থ পদবীধারী নেতা, তাদেরকে সবাইকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের যে তালিকাভুক্ত লোক ছিল, তাদেরকে আপনি রাজনীতি থেকে এবং নির্বাচন থেকে নিষিদ্ধ করবেন। এর বাইরে যেটা করতে হবে সেটা হচ্ছে কনসেনসাস বিল্ডিং। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে না, কিন্তু এর একটা বড় ল্যাসপেন্সার জনগোষ্ঠী আছে, সে কারণেই হচ্ছে একটা জনমত দরকার, কনসেনসাস বিল্ডিং দরকার, যে এই জনগোষ্ঠী সমাজ থেকে হারিয়ে যাবে না, তাদেরকে আমরা কি করব। অতএব সেই গণশুনানির মধ্য দিয়ে জাতিকে একটা ঐক্যমতের আসতে হবে যে আমরা এই দলটা এবং এই দলের কর্মীদেরকে নিয়ে কি করব, সিদ্ধান্ত কি হবে। সিদ্ধান্ত বেশ, আসাদুজ্জামান ফুয়াদ ভাই অসংখ্য ধন্যবাদ। আমি একটু সাইফ মুস্তাফিজ আসতে চাই, যে আসলে আপনারা তো জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে মানুষের কাছে যাচ্ছেন, বিভিন্ন ধরনের আলোচনা সভা কিংবা বিভিন্নভাবে অনুষ্ঠানগুলো আপনারা করছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে কিংবা জুলাই বিপ্লবে যে ভূমিকা আওয়ামী লীগ সরকার যে ভূমিকা, মানে যে ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড তাদের মাধ্যমে আমরা দেখেছি, সেই প্রসঙ্গে সাধারণ মানুষের সাথে যে আলোচনা, তারা কি বলছে? আচ্ছা দেখুন, গতকালকে আমরা দেখলাম যে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা গ্রেফতার হয়েছেন, তারা কি হাস্যোজ্জ্বল মুখে আসলে আমাদের মাঝে বের হচ্ছে, এবং তারা নাকি কেউ কেউ রিমান্ডেও হাসেন। হ্যাঁ, মানে তাদেরকে দেখে মনে হচ্ছে তারা খুব হৃষ্টপুষ্টভাবে, খুব মানে আদরের সাথেই মনে হয় তারা জেল কাটাচ্ছে, এবং তারা এই বিষয়ে মোটেও সন্দিহান না যে তাদের কি হবে, তারা খুব কনফিডেন্ট লাগছে। কারণ আমাদের বর্তমান পরিস্থিতিতে যেসব রাজনৈতিক দলগুলো আছে, তাদের যেই মতামতের জায়গাগুলো, সেখানে আমরাও খুব অবাক হচ্ছি যে তারা কিভাবে যেন তাদেরকে চাচ্ছে নির্বাচনে আসুক, অথবা তাদের ব্যাপারে একটা মানে সহজ অবস্থান নেওয়ার ক্ষেত্রে, সেটাতে আমরা ব্যথিত হচ্ছি, জাতীয় নাগরিক কমিটি ব্যথিত হচ্ছে, সাধারণ জনগণ ব্যথিত হচ্ছে। এবং আমরা যখন জনগণের কাছে যাচ্ছি, তারা তাদের ব্যাপারে আসলে খুবই কঠোর একটা অবস্থানে আছে, তাদের নিষিদ্ধের ব্যাপারে তারা খুবই কঠোর। কিন্তু আমরা বলতে চাই যে আমরা আগে নিষিদ্ধের জায়গায় আমরা যেতে চাই না, আমরা বলতে চাই আমরা তাদের আগে বিচারের সম্মুখীন করতে চাই। এতগুলো মানুষ মারলো, এতগুলো খুন করলো, সেই মানুষগুলোর হত্যার বিচার না হয়ে তাদেরকে খুন করে ফেললে তো, মানে তাদের বিচার না করলে তো আসলে জিনিসটা একদম তারা বেঁচে গেল আর কি। গতকালকে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে একটা সংবাদপত্রের একটা প্রতিষ্ঠার বার্ষিকী, সেখানে আমরা দেখলাম যে আওয়ামী লীগ আমলের এই মানে তাদের মদদে যারা ছিলেন এবং তাদের সাহায্যকারী অনেক মানুষ সেখানে আমন্ত্রিত ছিল, এবং আস্তে আস্তে সবকিছু অনেক নর্মালাইজ করে ফেলা হচ্ছে। আমাদের এই আহত নিহতদের যে একটি ত্যাগ, সেটা আস্তে আস্তে আমাদেরকে ভুলিয়ে ফেলে। এই প্রশ্নে আপনারা কতটা সোচ্চার আছেন? আমরা এই প্রশ্নে অবশ্যই সোচ্চার। আমরা সেই প্রোগ্রাম থেকে তৎক্ষণাৎই আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। আমরা সেখানকার সম্পাদককে বলেছি যে এই রুমে আমরা থাকতে পারবো না। আমরা ওইখানে 15 জন গিয়েছিলাম, আমরা 15 জন বেরিয়ে এসেছি, এবং আমরা এই সব ব্যাপারে সোচ্চার থাকবো সবসময়। এবং আরেকটি প্রশ্ন, যে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, নিশ্চয়ই সেটি আপনিও পড়েছেন বা আপনার চোখ এড়িয়ে যায়নি, যে আওয়ামী লীগের গত 15 বছরে কিংবা জুলাই আগস্ট বিপ্লবে যে তারা যে হত্যাকাণ্ড চালিয়েছে এবং যারা এর সাথে সম্পৃক্ত, যেটি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই বললেন, তাদের বিচারের মুখোমুখি করা, কিন্তু যারা আওয়ামী লীগের সমর্থক বা অনুসারী, যারা এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত না, তারা কি আওয়ামী লীগের সাইনবোর্ড রেখে রাজনীতি করতে পারবে? আমার মনে হয় যে একটি প্রশ্ন এসেছে অনেকের কাছ থেকে। বললেন যে একটা কনসিয়াস মানে বিল্ডিং এর একটা জায়গা আছে। আমরা আসলে
যে এই সমাবেশগুলো করছি, আমাদের জাতীয় নাগরিক কমিটির প্ল্যাটফর্ম থেকে আমরা যেভাবে প্রোগ্রাম ডিজাইনগুলো করছি, সেখানে আসলে আমরা চাচ্ছি তাদের সাথে একটা সংলাপ করতে, তাদের কি চাওয়া, নাগরিকের জায়গা থেকে তাদের কি প্রাপ্য বা তারা আসলে রাষ্ট্র থেকে কি পেতে পারে, সেই জায়গা থেকে আমরা একটি মানে তাদের ওই জায়গাটা বিল্ড আপ করার চেষ্টা করছি। মানে আওয়ামী লীগকে সাধারণ মানুষে কিভাবে দেখছে সেটাকেও মেজার করে, অ্যাসেস করা। সাইফ মুস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ। হাবিবুর রহমান হাবিব ভাই, আওয়ামী লীগকে নির্বাচন রাজনীতি থেকে নিষিদ্ধ করার প্রশ্নে যে আলাপ আলোচনাগুলো হওয়া দরকার, সেক্ষেত্রে বিএনপি যা ভাবছে সেই ভাবনার সাথে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কিংবা অন্য রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোর সাথে যে একটা দূরত্ব বা একটা বিপরীত যে অবস্থান দেখছি, সেটাকে বিএনপি রাজনৈতিকভাবে কিভাবে উপস্থাপন করবে বা এই রাজনৈতিক ভাষ্য বা কিভাবে তৈরি হবে? হাবিবুর রহমান হাবিব ভাই। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আরটিভির দর্শক শ্রোতা বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন তাদের সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। একজন শ্রোতা মানে জিজ্ঞাসা করেছেন জিনিসপত্রের দাম কমানো জরুরি না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জরুরি। আমার কাছে মনে হয় দুইটাই জরুরি। জিনিসপত্রের দাম কমানো তো অবশ্যই জরুরি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জরুরি। কোন আওয়ামী লীগ? এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ। ওই আওয়ামী লীগকে যদি আমি ধরি, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ বিপক্ষে আমি। এই যে বিগত 15.5 বছর যে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার প্রতি তারা পড়ে না। তারা গণহত্যাকারী, তারা অর্থ পাচারকারী, তারা রাতের বেলা ভোট করেছে, তারা বিনা ভোটের সরকার গঠন করেছে, মানুষকে ভোট দিতে দেয়নি। মানে একটা দলের রাজনৈতিক সংজ্ঞা যারা থাকলে একটা রাজনৈতিক দল হয়, তার কোনোটাই নেই। অতএব এই আওয়ামী লীগকে ব্যান করা জরুরি। আমার দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, আপনারা তো জনগণের উপরে ছেড়ে দিচ্ছেন। আমাদের দলের ব্যাখ্যা আমি বলি, এটা হচ্ছে আমার ব্যাখ্যা। দলের ব্যাখ্যা, বিএনপি একটা অত্যন্ত আপনার হলো বড় দল নাও বলি, বিএনপি দায়িত্বশীল একটা দল, দায়িত্বশীল একটা দল। তারা রাষ্ট্রীয় ক্ষমতা কয়েকবার ছিল এবং বিএনপির মহাসচিব আরও দায়িত্বশীল একজন ব্যক্তি। উনি একটা বক্তব্য বলেছেন যে জনগণের উপর ছেড়ে দিলাম। ওনার কথার ব্যাখ্যা এই, এখন যদি আওয়ামী লীগকে আমরা বা সরকার নিষিদ্ধ ঘোষণা করে তাহলে একরকম, নাও যদি করে, ওনার ভাষ্য, ওনার চিন্তা থেকে আমি বলবো, চিন্তা হয় না, এই আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে এই মুহূর্তে রাজপথে কেউ, আমি আওয়ামী লীগের সভাপতি, আমি সাধারণ সম্পাদক বা আমি আহ্বায়ক, আমি যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, এই বলে আসার লোক মাঠে আছে বলে আমি মনে করি না। ওই দৃষ্টিকোণ থেকে হয়তো মোর্শেদ বলেছেন রাজনৈতিকভাবে ছেড়ে দাও। বিএনপিতে আমার মতো করে বা যে কোনো কারোর মতো করে বলতে পারে না, সেই দিক থেকে এখন যদি সরকার ব্যান করে দেয় তাকে বিএনপি বিবৃতি দিবে? সরকার আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করে দেওয়ার পরেও যদি বিএনপি বিবৃতি দেয়, বিএনপি তার জন্য প্রতিবাদ করে, তখন আপনার বিএনপিকে বলতে পারেন যে এই বিএনপি আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে। না, কিন্তু এই যে বলে রাখা, সেটা তো একটা আগাম এক ধরনের মন্তব্য করে রাখা। মন্তব্য এটা নিয়ে এটা নানান ধরনের ব্যাখ্যা হচ্ছে। যেমন ধরেন, সরকার আমাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করে, এই যে দুজনের উপদেষ্টা নিয়োগ করলো, নিয়োগ দেওয়ার পরে কত বিতর্ক আসলো, বিএনপির কাছে জিজ্ঞাসা করেছে। ঠিক তেমনিভাবে সরকার ছাত্রদের যে সেন্টিমেন্ট, এই যে 2000-এর মতো ছাত্র, নিরীহ মানুষ, যুবক, এখনো হাসপাতালে মারা যাচ্ছে, এইরকম একটা মুহূর্তে যদি আমি বলি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না, এরপর ঠিক, এর মানুষের সেন্টিমেন্টে লাগবে, এটা খুব স্বাভাবিক। তা আমার দলের মহাসচিব, বিএনপির দায়িত্বশীল দল হিসাবে ওইভাবে উনি বলতে চান নাই, কিন্তু আলটিমেট ঘুরিয়ে ফিরিয়ে যদি সরকার ব্যান করে, তখন তো বিএনপি সেটার বিরুদ্ধে যাবে না। তার মানে কি, বিএনপি এই সেন্টিমেন্টের সাথেই, তার মানে কি বিএনপি বা যেটি বলার চেষ্টা করছে যে জনগণ যদি পরিত্যাগ করে অথবা ত্যাগ করে রাজনৈতিকভাবে বা নির্বাচনের মাঠে, সেটি চূড়ান্ত নিষিদ্ধকরণ, ব্যাপারটা কি এরকম? নিষিদ্ধ, ওইটা তো নিষিদ্ধকরণ হবে না, ওইটা হলো আওয়ামী লীগকে মানুষ অপছন্দ করলো, আওয়ামী লীগের থেকে, জনগণ থেকে আওয়ামী লীগ দূরে সরে গেল, সেইটা ওইটা। আর আরেকটা যে নিষিদ্ধ করা, যেমন আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি, হুট করে বললে নিষিদ্ধ না, সেটা পার্লামেন্টে তারা নিষিদ্ধ ঘোষণা করে, যেমন যে আপনার হিটলারের দল বলেন, আপনার মুসলিমের দল বলেন, সেটি ওইটা হলো বিএনপি একটা দায়িত্বশীল দল হিসাবে তারা ওইভাবে কথাটা বলেছেন। আলটিমেট সরকার যদি ব্যান করে দেয়, তখন তো বিএনপি তার জন্য প্রতিবাদ করবে না, কেন ব্যান করা হলো, কেন নিষিদ্ধ ঘোষণা করা হলো, কেন? আমি তো সর্বপ্রথম বলেছি যে একটা জাহিদ বা অন্যদের চেয়ে আমি বাংলাদেশে সর্বপ্রথম বলেছি
যে বিএনপি জনগণকে ভোট দিতে দেয়নি, যে কি আওয়ামী লীগ ভোট দিতে দেয়নি, যেহেতু আগামী 3 টার্ম আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, আর দল হিসাবে আওয়ামী লীগের নেতৃত্ব করতে হবে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ হিসাবে ব্যান করতে হবে। ছাত্রলীগকে যখন নিষিদ্ধ ঘোষণা করলো, আমি তো ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, জি, ঐতিহ্য গর্বের সংগঠন ছাত্রলীগ। 90 সালে ছাত্রলীগকে ব্যান করলে প্রতিবাদ করতাম। এখনকার ছাত্রলীগ, এই ছাত্রলীগ ব্যান করার পক্ষে তো আমি, এরা ধর্ষণ লীগ, এরা ডাকাত, নানা ধরনের অপরাধের হেলমেট অভিযোগ লীগ, রয়েছে। এটা তো ছাত্রলীগের শিক্ষা শান্তির প্রগতির সাথে ছিল না। হাবিবুর রহমান হবে এই প্রসঙ্গে আরো আলোচনা শুনবো, তার আগে আসতে চাই ডাক্তার জাহিদুর রহমান, আপনার যে ভাবনা কিংবা যে প্রসঙ্গ, যে বিষয় আমরা আলোচনা করছি সেটি নিয়ে নানাভাবে আলোচনা করেছেন, কিন্তু এখন যে অবস্থা দাঁড়িয়েছে, বিশেষ করে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, এটি নিয়ে যে রাজনৈতিক যে বাহাসগুলো হচ্ছে বা রাজনৈতিক দলগুলো যে কথা বলছে, তারা কি অতীতের প্রেক্ষাপট এনে সেই ভাবনাটাকে সামনে রেখে কোনো কথা বলছে, নাকি একটা আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতা এরকম? ধন্যবাদ। হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না এটা আমরা বলে দিতে পারি, বা এই সরকার করছে না, কেন সেটা পরে আসছি। মানে এটা আপনি নিশ্চিত? মোটামুটি আজকের পর। নাম্বার 2 হচ্ছে আওয়ামী লীগ নিয়ে এখন রাজনীতি হবে, প্রচুর রাজনীতি, এবং সব কিছু নিয়ে রাজনীতি হবারই কথা। মানে রাজনীতি হবে কথাটাকে আমরা নেগেটিভলি বলি, এটা একেবারেই নেগেটিভ ব্যাপার না। একটা সোসাইটিতে প্রত্যেকটা ইস্যুকে ব্যবহার করে প্রত্যেকে রাজনীতি করেন। কিভাবে রাজনীতি হচ্ছে এবং হবে আমি সেটাইও আসছি। নিষিদ্ধ হবে না কেন বলছি, আজকে যে অধ্যাদেশটা ফাইনালাইজ করা হলো, যেখানে সংগঠনকে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, সংগঠন বিচার করা যাবে, এই ক্লজ রাখা মানে কি এটা যে আমরা আওয়ামী লীগকে বিচার করবই? একটু খেয়াল করুন, একটা আইনে যদি এটা থাকেও, আমি তো ওইটা অনুযায়ী একটা কেস ফাইল করতে হবে, আওয়ামী লীগের সংগঠন হিসেবে আমি বিচার করতে চাই। সরকার ওটুকুও রাখতে গেল না। আবারও বলছি, এটা রাখা মানে নেসেসারিলি এটা বোঝাচ্ছে না যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করার জন্য বা আওয়ামী লীগের সংগঠন হিসেবে বিচার করার জন্য করব। আচ্ছা, আইন উপদেষ্টা এরপর বলেছেন যে আমাদের তো আরও আইন আছে, যেমন উনি সন্ত্রাস দমন আইনের কথা বলছেন। মানে আওয়ামী লীগকে সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করা যাবে না, ফুল স্টপ। পারেন টেকনিক্যালি, কিন্তু সমস্যা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডারে যখন আপনি নিষিদ্ধ করেন, ছাত্রলীগকে যেভাবে করলেন, এর আগে জামায়াতকে যখন করা হয়েছিল তখনও সমালোচনা ছিল, এবং আমরাও একটা সমালোচনা করব। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতেই হতো, রাদার আইসিটি অ্যাক্টে এখানেই করা উচিত ছিল, কারণ এটা একটা বিচারিক প্রক্রিয়া। আপনি যখন একটা কেস ফাইল করছেন, আওয়ামী লীগ তার পক্ষে লয়ার এসে, বিদেশ থেকেও লয়ার রাখার অপশন আছে সম্ভবত, আপনি ফাইট করতে পারতেন, শেষে একটা রায় হতো, সেটার একটা লিস্ট একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হতো। আপনি এক্সিকিউটিভ অর্ডারে কালকে আওয়ামী লীগ নাই বলে দিতে পারেন 9 অনুযায়ী, কিন্তু সরকার এটা করতে যাচ্ছে না, ফর শিওর। সফট টার্গেট ছিল ছাত্রলীগ, কারণ টেকনিক্যালি ছাত্রলীগ তো আওয়ামী লীগের পার্ট না। ছাত্রলীগ আরপিও অনুযায়ী, তাদের যে গঠনতন্ত্র বা আরপিও অনুযায়ী, গঠনতন্ত্র এবং আরপিও অনুযায়ী কোনো ছাত্র সংগঠন অঙ্গ সংগঠন হতে পারে না, এটা একটা ভ্রাতৃপ্রতিম সংগঠন। সো আপনি এটা সফট টার্গেট করেছেন, আওয়ামী লীগ করা যায়, আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, কিন্তু প্রচুর রাজনীতি হবে। তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে ছাত্রলীগের যে নিষিদ্ধকরণ এতটুকু অগ্রগতি থাকবে, ব্যাপারটা এরকম? আমি তাই দেখছি, একদম ক্লিয়ার কাট। যদি পলিটিক্যাল অ্যাটমসফিয়ার আমরা দেখি, হ্যাঁ, যদি আবার প্রচন্ড চাপ তৈরি হয়, হতে পারে। আপনি এই একটা যেভাবে অধ্যাদেশ দিচ্ছেন, এখন তো সংসদ নেই, আপনি এটাকে আইন হিসেবে পাশ করতে পারছেন না, সো এই অর্ডিন্যান্স আবার পাল্টাতে পারে। কিন্তু যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা খেয়াল করব, এখানে ছাত্র প্রতিনিধিরা আছেন, তারা ইঙ্গিতে যেসব রাজনৈতিক দল এটা করছে তাদেরকে অ্যাকিউজ করছেন। প্রধান উপদেষ্টাও একদম স্পষ্টভাবে বিএনপির নাম বলেছেন দ্য হিন্দুর সাথে সাক্ষাৎকারে। বিএনপি একসময় কথাটা বলেছে, এটাও সত্য কথা, যে নাম ধরে। এখন আবার বিএনপি বলছেন যে তারা জনগণ চাইলে, মানে জনগণ চাইলে আসলে কিভাবে নিরূপণ করা যাবে আমরা সেটাও জানি না। তো ফলে কি হচ্ছে, ওনারা ওইখান থেকে সরে আসলেন, এবং আমি ধারণা করি এর মধ্যে আরেকটা জিনিস যোগ করা। বিএনপি যে জনগণের ক্যানভাসটাকে বেছে নেওয়ার পিছনে কারণ কি? কারণ এই দায় তারা নেবেন না, কারণটা বলছি, একটা ফ্রেমিং হচ্ছে। আমি একদম অ্যানালিস্টের জায়গা থেকে বলি, একজন ছাত্র উপদেষ্টা যিনি একজন সরকারের ছাত্র সমন্বয়ক, যিনি সরকারের উপদেষ্টাও, জনাব আসিফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গিয়ে সম্ভবত প্রধান কারণটা বলেছেন। কি কারণ? সেটা হচ্ছে বিদেশি দূতাবাসগুলোর বেশ বড় চাপ আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য, এবং ওখানে উনি আবার যেসব দল তাদেরকেও ব্লেম করেছেন। আমি ধারণা করি সামনে যেটা হবে, ছাত্ররা দল তৈরি করবে বলে আমরা শুনছি, এবং তাদের দায়িত্বশীলরা কথা বলছেন, আমরা খুবই ওয়েলকাম করি। জি, তারা ভবিষ্যতে আওয়ামী লীগকে নিষিদ্ধ না হওয়ার জন্য বিএনপিকে কিন্তু পলিটিক্যালি ব্লেম করতে পারবেন। সো এটা একটা, আমি আবারও বলছি, রাজনীতিতে আপনি মনে করছেন এই ধারণা তৈরি হতে পারে, সেটা আপনি স্পষ্ট? আমি ওনারা করবেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কিনা জানি না, না হলে আমি ওনাদেরকে সাজেস্ট করবো, ওনারা কিন্তু একটা ফ্রেমিং করতে পারেন। ফলে তারা ক্রমাগত এই চাপ তৈরি করবেন যে আওয়ামী লীগকে তো আমরা নিষিদ্ধ করে দিতেই চেয়েছিলাম, কিন্তু হলো না। আসলে মূল ঘটনা ওটা, কারণ আমি আবারও বলছি, জি,
সরকার এই অপশনটা রাখা মানে আওয়ামী লীগের বিচার করা না। দণ্ডবিধিতে ৩০২ ধারা থাকা মানে আপনাকে আমি ফাঁসির জন্য ডাকবই, নট নেসেসারিলি। ব্যাপারটা কিন্তু সরকার আগেই কিন্তু সিদ্ধান্ত খুব স্পষ্ট করে, বরং এই ধারাটি রাজনৈতিক দলগুলোকে কোনো না কোনো ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে রাখার একটা প্রচেষ্টা সরকারকে আমি ধারণা করে দিতে হয়েছে টু সাম আদার পিপল, যেটার কথা উপদেষ্টা আসিফ বলেছেন বহির্বিশ্বের কাছে, যে দেখো আমি ধারাই রাখি না, আমি আমেরিকা ট্রায়ালেই আনবো না। তারপরে ওখানেও আমাদেরকে সন্তুষ্ট করতে হচ্ছে। ডাক্তার জাহিদুর রহমান, আরো আলোচনা আছে, শুনবো। এবং আরেকটু বলে রাখি, এটাকে আমি খারাপ ভাবে দেখছি না, আমরা আইসোলেটেড কোনো আইল্যান্ড না। সরি, কেউ যদি মনে করেন আমরা যা ইচ্ছা তা করতে পারি, এটা নিয়ে আমি যখন আমেরিকা স্যাংশন দিচ্ছিল বহুবার এসেছি, যখন এটাকে সমর্থন করেছি আমাদেরকে নানান কথা বলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা যদি লিস্ট জিও পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল রিলেশনস বুঝি, তাহলে বুঝতে হবে একটা সরকারকে এই সব কিছুর মধ্যেই ম্যানোভিয়ার করতে হয়। ইটস নট দ্যাট ইজি। আমি সরকারকে বাজেভাবে বলছি না, সমালোচনা করছি না, কিন্তু কারণ ওটা বাস্তবতার নিরিখে বলছেন। জি, ডাক্তার জাহিদুর রহমান, আরো আলোচনা শুনবো। আমি আসতে চাই আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে, যে রাজনৈতিক বাস্তবতায় আপনাদের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রসঙ্গে কি সিদ্ধান্ত আসবে সেটি নিয়ে জনগণের সাথে আলাপ আলোচনা, সরকারকে চাপে রাখা, কিন্তু বিএনপি যেটি ভাবছে তার ভাবনার কারণ তো হাবিব ভাই বললেন যে বিএনপি কেন এই ভাবনাগুলো ভাবছে, এবং দূতাবাসের প্রসঙ্গ থেকে যেটি সরকারের একজন সম্মানিত উপদেষ্টা বললেন, এই প্রসঙ্গগুলোকে আওয়ামী লীগের ক্ষেত্রে যাতে কোনো কাজ না করে, সক্রিয় না হয়, সেই প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নতুন করে কোনো কর্মসূচির কথা ভাবছে? দেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে এই দেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের প্রতিশ্রুতি এই দেশের যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের পরিবারের কাছে। তাদের প্রতিশ্রুতি হসপিটাল বেডে কাতরানো প্রতিটা আহতের কাছে। তাদের প্রতিশ্রুতি হচ্ছে যতজন মানুষ রাস্তায় জীবন বাজি রেখে গুলির সামনে দাঁড়িয়েছে তাদের কাছে। একজন রিক্সা শ্রমিক, একজন মজুর, একজন কৃষক, একজন খেটে খাওয়া দিনমজুর, প্রত্যেকের কাছে। একজন শিক্ষকের কাছে, যে সকল শিক্ষক আমাদের পাশে দাঁড়িয়েছেন। একজন উকিলের কাছে, যিনি আমাদের পাশে আমাদের জন্য লড়াই করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের মাধ্যমেই মানুষজন সবাই একসাথে এই ব্যানারের ছায়াতলে এসে এই লড়াইটা করেছে। লড়াইটা থেকে সেদিন থেকে আমাদের কাছে স্পষ্ট বার্তা, আওয়ামী লীগ রাজনীতি করবে, এটা মেন্টালি আহত যারা হসপিটালের বেডে কাতরাচ্ছে তাদের কানের পাশ দিয়ে যখন হচ্ছে একটা মিছিল যাচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, তাদের জন্য ট্রমা তৈরি করবে। আহত পরিবার, নিহতদের পরিবার, যাদের সন্তানকে তারা কয়েকদিন আগেই কবরে শায়িত করে এসেছে শহীদদের পরিবার, তাদের সামনে দিয়ে নৌকা মার্কার মিছিল হবে, এটা মানে হচ্ছে এর সাইতে এই জাতির জন্য, বাংলাদেশের মানুষের জন্য লজ্জাজনক আর কিচ্ছু হতে পারে না। নির্লজ্জের মতো এই দেশের কিছু অংশ এখনো আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ভাবে, এবং আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক দলকে আমি নিষিদ্ধের কথা বলতে পারি না, এই জন্য আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না। যারা ভাবছে এই ভাবনাটাকে কি কোনোভাবে আপনি বাস্তবতা হিসাবে স্বীকার করেন? আমি বাস্তবতা হিসাবে স্বীকার করতে বাধ্য না। ভারতের চাইতে বড় চাপ বাংলাদেশে কি ছিল? ভারত তো পারলে তার সকল আর্মি দিয়ে এই দেশে শেখ হাসিনাকে বসাইয়া রাখে, বাট সেটা থেকে এই দেশের মানুষ যখন রুখে দাঁড়িয়েছে তখন ভারত কিছু করতে পারছে? এদেশের মানুষ আমরা তো হচ্ছে মানে কথায় কথায় দূতাবাসে দৌড়াচ্ছি না, অনেকগুলো দূতাবাসের দাওয়াতে ছিল, যাচ্ছি না। আমার সাথে কথা বলতে হলে আমার অফিসে এসে কথা বলে যাক, আমি মনে করি সেটা। আমরা কেন দূতাবাসমুখী হব? আসিফ ভাই স্পষ্টতই বলেছে, কোনো রাষ্ট্রের চাপে, কোনো দেশের চাপে, কোনো কূটনৈতিক চাপে এখান থেকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পিছপা হবে না। এই প্ল্যাটফর্ম পিছপা হলে এই দেশের মানুষের সাথে প্রতারণা হবে না। কিন্তু আবার ডাক্তার জাহিদ ভাই যেটি বললেন যে সরকারকে অনেক কিছু বিচার বিবেচনা করে চলতে হয়। জাহিদ ভাই বলতে পারে সরকার আলাদা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আলাদা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি সরকারের থেকেই স্পষ্ট করেছে সে এই সকল কূটনীতিক চাপকে তারা গ্রাহ্য করছে না এবং গ্রাহ্য করবে না। আমাদের লড়াইটা দীর্ঘ হচ্ছে, আমরা বুঝতে পারছি। আমাদের লড়াইটা দীর্ঘ হচ্ছে এটা আমরা স্পষ্টত বুঝতে পারছি যেদিন আমরা চুপ্পুকে সরাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছি। আজকে যদি বলেন যে হচ্ছে আমরা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভবিষ্যতে ব্লেম করবে এই চিন্তা হয়ে থাকে, নির্দিষ্ট রাজনৈতিক দল সেই গ্রাউন্ড তৈরি করে দিল কেন? সেদিন কেন চুপ্পুর অপসারণের জন্য রাস্তায় যখন আমরা ছিলাম তখন আমাদের পাশে এসে কেন দাঁড়ালো না? এমন কি সংকট হইতো আজ পর্যন্ত এই দেশের মানুষের কাছে স্পষ্ট না যে হচ্ছে চুপ্পুকে সরাইলে দেশে নাকি মারাত্মক সংকট হইতো? দেশের মানুষ জানার অধিকার রাখে। সরকারের সাথে সেক্ষেত্রে সরকারের সাথে আলাপ আলোচনার যে প্রসঙ্গ সেটি আপনারা কতটুকু করছেন? আমরা গভর্নমেন্টের সাথে আলাপ আলোচনা করে আমরা একা সিদ্ধান্ত নিতে চাচ্ছি না। আমরা চাই গভর্নমেন্ট রাজনৈতিক দলের সাথে সিদ্ধান্ত করে আলোচনা নিক। আমাদের কাছে যতটুকু আলোচনা হয়েছে তাতে তো স্পষ্ট যে বড় রাজনৈতিক দলগুলো কি আমরা ভাবছে। স্পষ্টত আমরা বলবো আজকে যে আইনটা হয়েছে এই আইনটা পুরোপুরি 24-এর গণঅভ্যুত্থানের
স্পিরিটকে ধারণ করে না এবং পুরোপুরি এর বিরোধী। এদেশের মানুষ চাই কি? আপনাকে আমি কালকে আমি বলবো যে হচ্ছে যারা এই আইনটা করেছে এবং যেখানে রাজনৈতিক দলের বিচারের প্রক্রিয়াকে যাতে না যেতে হয় আওয়ামী লীগকে একটা সংগঠনের, সেই ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে একজন নিহতের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, একজন শহীদের পরিবারের কাছে জিজ্ঞাসা করেন তারা কি চাচ্ছে, তারা এই আইন চাচ্ছে কিনা। তাহলে আপনি কাদের জন্য বাংলাদেশে আপনি উপদেষ্টা হলেন? আপনার কি হিসাবে এক একটা সচিবালয় এক একটা রুম, সেই স্মৃতি জুলাই আগস্টের স্মৃতি যাতে কেউ ভুলে না যায়। আব্দুল হান্নান মাসুদ, অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা আছে, আমরা শুনবো। হারুনুর রশিদ ভাই, আপনার কাছে আসতে যাই, আপনার ভাবনাটা একটু শুনে নিতে চাই, অনেকগুলো প্রসঙ্গ চলে এসেছে। জি, সবার কথা তো সাংবাদিক হিসেবে মনোযোগ দিয়ে শুনে আমার কিছু বিষয় মনে হয়েছে যে আব্দুল হান্নান মাসুদ সর্বশেষ যারা কথা বললেন, তিনি বললেন যে স্পিরিট, সেই ছাত্র জনতার যে আন্দোলন, তারা যে জীবন দিয়েছেন, যারা আইনটি পাশ করেছেন, সেই চেতনাকে তারা ধারণ করেননি। তো খুব স্পষ্ট যে এখানে যারা এখন তারাই যাদেরকে ক্ষমতায় বসিয়েছেন তারা তাদের স্পিরিট ধারণ করছেন না। তাহলে ক্ষমতায় গেলে কি শহীদদের কথা মানুষ ভুলে যায়? ক্ষমতায় গেলে তো সেখানে তাদের 2-3 আছেন এখন, তো তারাও কি বিচ্যুত হয়েছেন? মানে আমার খুব ইন্টারেস্টিং মনে হয়। আপনি ইন্টারন্যাশনাল চাপের কথা বলতে পারেন, নানা কিছু বলতে পারেন, তো ইন্টারন্যাশনাল চাপ উপেক্ষা করেই তো আন্দোলন হয়েছে, তাই তো? তো তাহলে এটা খুব স্পষ্ট যে ডিভিশন খুব স্পষ্ট। সরকারে যারা আছেন তারা বৈষম্য বিরোধী যেই আন্দোলন, সেই আন্দোলনের স্পিরিটে কম বেশি নেই, এটা খুব স্পষ্ট তার কথায়। সেকেন্ডলি, আমরা কেন এখানে আওয়ামী লীগ নিয়ে আলোচনা করছি? এটি তো একটি ফেসিবাদী দল, এটা তো এক বাক্যে সবাই স্বীকার করছে। তা আলোচনা করা হচ্ছে এ কারণেই, বিকজ দেয়ার স্টিল ফ্যাক্টর, এটা মাথায় রাখতে হবে। সুতরাং আপনি যেভাবেই চিন্তা করেন না কেন, তারা এখানে সেই ফ্যাক্টরটা তৈরি হচ্ছে কিভাবে সেটি তো বোঝার বিষয়। তৈরি হয়নি তো, তৈরি হওয়ার প্রক্রিয়া তৈরি করা হচ্ছে। কেন আমি আপনাকে বলি, আপনি যেভাবেই করেন, আপনি ধরেন আওয়ামী লীগ যারা করতো, আওয়ামী লীগকে যারা ভোট দিত, তারা রাতারাতি উল্টে গেছে এই ধারণা করার কোনো কারণ নেই। আপনি লিডারশিপের জায়গা দেখুন, আপনি একদম সেন্ট্রাল নেতৃত্ব থেকে গ্রাম পর্যায়ে যদি ধরেন, সেই লোক সংখ্যা 5 লাখ, সেই লোক সংখ্যা 10 লাখ। কিন্তু বাংলাদেশে যখন নিউট্রাল ইলেকশন হয়েছে, তার একটা ভোটের হিসাব আছে, আমি সেই ভোটের হিসাবটা এখন আনতে চাই না। তো সেই লোকগুলার একটা অ্যাক্টিভিটিস আছে, তারা কখনো অ্যাক্টিভ, কখনো, তাহলে সেই লোকগুলোকে অ্যাক্টিভ কারা করে, উজ্জীবিত কারা? জি হারুন ভাই, এখানে যে হারুন ভাই, আমরা বিরতি থেকে ফিরে এসে শুনবো যে কারা উজ্জীবিত করছে। সেক্ষেত্রে রাজনৈতিক, এখন যে বড় রাজনৈতিক দলগুলো বা বিষয়টিকে তাদের মতো করে দেখছে, সেই দেখা থেকে জুলাইয়ের যে স্পিরিট বা জুলাই বিপ্লবের স্পিরিট, সেটি হারিয়ে যাবে কিনা, এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আর কাবেল নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল। নিশ্চিত ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আর কাবেল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, যে প্রশ্নটি হারুনুর রশিদ ভাই শুনছিলাম আপনার আলোচনার প্রেক্ষাপটের প্রশ্নটি রেখে আমরা বিরতিতে গিয়েছিলাম যে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে জুলাইয়ের যে স্পিরিট, সেটি হারিয়ে যাবে কিনা। কিন্তু এই 1600 তরুণের বা মানুষের যে জীবন দান বা আত্মত্যাগ, এবং এখনো হাসপাতালে অনেকে কাতরাচ্ছেন, না, স্পিরিট হারিয়ে যাওয়া একটা ভিন্ন প্রসঙ্গ, হারিয়ে যাওয়ার প্রশ্ন ওঠেই না। আপনি সেটা ধরেন আপনি মনে করতে পারেন, অন্য একজন মনে করতে পারেন, এই যে ধরেন যে এত মানুষের প্রাণ, এত মানুষের মৃত্যু, আহত হওয়া, এই স্পিরিট হারিয়ে যায় না, এটা হারিয়ে যাওয়ার বিষয় না। কিন্তু আমি যেটা বলছি যে এখানে যেটা হচ্ছে, আমি একটু আগে আপনাকে হিসাব দিচ্ছিলাম আওয়ামী লীগের ভোটের হিসাব, কম বেশি বা দিক হবে। তো সেই ভোটগুলো, সেই অনুসারীরা তো আছেন, তারা হয়তোবা সরাসরি কেউ এই গণহত্যা অংশ নেয়নি, এরকম প্রচুর লোক আছে। এখন কি হচ্ছে, এই গভর্নমেন্ট তো একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, তার যে অ্যাটিটিউড এখন আমি দেখছি, তাতে হচ্ছে এই গভর্নমেন্ট একটি পলিটিক্যাল গভর্নমেন্ট অ্যাটিটিউড। কারণ হচ্ছে এই গভর্নমেন্টে যারা আছেন তাদের কেউ কেউ রাজনৈতিক দল অবভিয়াসলি গঠন করবেন, এবং তাদের কাজ শুরু হয়ে গেছে, এবং তারা থানা পর্যায়ে, জেলা পর্যায়ে কমিটি কাজ শুরু হয়েছে। সেটা আপনি কিভাবে বুঝতে পারছেন? তারা তো একটা কমিটি করছেন, তারা তো ডিস্ট্রিক্ট পর্যায়ে, তাদের 2টা ফোরাম তো আমরা দেখতেই পাচ্ছি, একটা নাগরিক যেটা, আরেকটি হচ্ছে বৈষম্য বিরোধী। এবং ধরেন যে আমার কাছে এখন আপনার কথাগুলো এরকম মনে হতে পারে, 2 দিন পর বলবেন যে আপনি ঠিকই বলেছিলেন। সুতরাং পলিটিক্যাল টার্গেট যখন একটি সরকারের থাকে, পলিটিক্যাল একটা পলিটিক্স তো আছে, কিন্তু একদমই নিরেট পলিটিক্যাল টার্গেট, তখন তার ভিতরে এক ধরনের সমঝোতার মানসিকতা দেখা যায় এবং হিসাব নিকাশ। এখন ওই যে ভোটগুলা আগামী নির্বাচন যখনই হবে, ওই ভোটগুলো তো কোথাও না কোথাও যাবে।
তো গেলে কোথায় যাবে? সেটা কি বিএনপির কাছে যাবে? সেটা কি জামায়াত ইসলামের কাছে যাবে? সেটা কি এবি পার্টির কাছে যাবে? তাহলে নতুন যে দলটি হচ্ছে তারা কোথায় ভোট পাবে? তারা কোথায় ভোট পাবে? এখন কিন্তু ওই হিসাবটা এখন হচ্ছে, যার কারণে আওয়ামী লীগকে চূড়ান্তভাবে কেউ, তার মানে কি রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যে মন্তব্য করছে এর আড়ালে বা পেছনে এই হিসাবটা তারা করছে? অবশ্যই আওয়ামী লীগের বা নৌকার যারা ভোটার তাদেরকে কাছে টানার কি একটা প্রসেস? এভাবে সামারি না করে এভাবে বলি যে আলটিমেটলি এটা পলিটিক্স, মানে এই গভর্নমেন্ট, আমি এর আগেও আপনাকে এখানে বলেছি, এই গভর্নমেন্টটা বিপ্লবী সরকার না। যদি বিপ্লবী সরকার হয় তার সংবিধানের কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং এই সরকারটা আধা বিপ্লবী আধা সাংবিধানিক, মানে জগা এবং খিচুড়ি, অর্থাৎ যখন যেটা সুবিধা হয় তখন সেটার আশ্রয় নেয়। আসিফ নজরুল সাহেব এক রকম, এক সময় এক কথা বলেন, এক সময় এক কথা বলেন। আপনি দেখবেন তাদের কথার মধ্যে ব্যাপক পার্থক্য আছে, অর্থাৎ তারাও কিন্তু এখন পরিস্থিতি বুঝে সুবিধা অনুযায়ী কথা বলছেন। এই যে একটি কথা ছিল না, কায়দা করে বাঁচা, এখনো তারাও কায়দা করছেন। এই কায়দার কারণে কিন্তু আওয়ামী লীগ, আপনি যে বললেন না তারা শক্তিটা কোথায় পায়, এরা শক্তিটা ওখান থেকে পায়। আপনি যখন আপনার অবস্থান থেকে ধীরে ধীরে সরতে থাকবেন, আপনি যদি ভোটের হিসাব করেন তখন এই পরিস্থিতিটা তৈরি হবে। এবং আপনি দেখবেন যখন নির্বাচন সামনে আসবে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা অন্য ব্যাপার, কিন্তু আপনি দেখবেন এই যে নেতাকর্মী যারা, আপনি কতজনকে জেলে ভরবেন? বাংলাদেশের জেলখানাগুলো ধারণ ক্ষমতা কত? আপনার ধারণ 1 লাখও না। তো আপনার ভরতে হলে তো ওইভাবে যদি আপনি ভরেন কয়েক কোটি লোককে ভরতে হবে, তো তারা কোথায় মিছিল দেবে? তারা হয় বিএনপিতে মিছিল দেবে, নয় জামাত ইসলামে। তো ওইভাবে দেওয়া যায় না, কারণ জামাত ইসলামের অনুসারী হওয়া যায় কিন্তু পথ পাইতে সমস্যা আছে। অথবা ওই বৈষম্য বিরোধী যারা দল করবে সেখানে কোনোভাবে মিশে যাবে। সার্জিস আলম তিনি তো ছাত্রলীগই করতেন, ছাত্রলীগ করতেন না, তার তো বঙ্গবন্ধুকে নিয়ে বিশাল ভাষণ আছে। তো এরকম তো আরও লোক, আমি তো মনে করি যে এরকম আরও অনেক আছে। তো হঠাৎ করে দেখবেন তারা তাদের পূর্বপুরুষদের আবার টেনে নিয়ে আসবে। অপেক্ষা করেন এবং দেখেন। আমাদের অতীত কি তাই বলে? অতীত কি না বলে? আপনি বলেন 90-এর পর এরশাদের দল ইলেকশন করেছে না, তারা কতগুলো সিট পেয়েছে আপনার ধারণা আছে? এরশাদ পাশ করেছে জেলখানা থেকে, আপনার সেই বিষয়ে মনে আছে? কত, মানে এটা তো বিস্ময়কর একটা বিষয়। এটা হচ্ছে বাংলাদেশের একটা প্রেক্ষাপট। যদি সেই প্রেক্ষাপট চেঞ্জ হয়ে থাকে, আমরা যদি মানুষগুলো পরিবর্তন করে ফেলি, সেই চিন্তা যদি আপনি মাথায় নেন, পরিবর্তন হয়নি তো। আপনি উপদেষ্টাদের যদি খেয়াল করেন, আমাদের এখানে উপদেষ্টা এরা কি সবাই এই আন্দোলনে ছিলেন? সবাইকে আন্দোলনের সঙ্গে একাত্ম ছিলেন? আপনি এখন বাছাই করেন ভালো করে। নয়তো উপদেষ্টাদের পদত্যাগের দাবি ওঠে কেন? পদত্যাগ করুক আর না করুক, অন্তত একাধিক উপদেষ্টার পদত্যাগের দাবিতে উঠছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো করেছে, তারা বলছে যে আপনার রাষ্ট্রপতি তারা পদত্যাগ চেয়েছিল, বিএনপি সেটার বিরোধিতা করেছে তার জায়গা থেকে। বিএনপি তো একটা পলিটিক্যাল ফ্যাক্টর। এই সরকার যেটা করেছে, একটা বিপ্লবী সরকার হয়নি, হয়েছে আধা জগা খিচুড়ি সরকার। এসে যে কনসেনসাস তৈরি করার দরকার ছিল, সমস্ত স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টি হচ্ছে বড় স্টেক হোল্ডার, কারণ পলিটিক্যাল পার্টি নির্বাচনে যায়, পরবর্তীতে ক্ষমতায় যায়। সুতরাং নির্বাচন তো হবে, পলিটিক্যাল পার্টি তো ক্ষমতায় যাবে। এটা তো বিপ্লবী সরকার না। বিপ্লবী সরকার হলে তো নির্বাচনের দরকার ছিল না। নির্বাচন যদি করতে হয়, পলিটিক্যাল পার্টিগুলো গুনতে হবে। গুনতে হলে বাংলাদেশের পলিটিক্যাল ফেনোমেন আপনাকে মানতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু হাবিব ভাইয়ের কাছে আসি। হাবিবুর রহমান হাবিব ভাই আসতে চাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের সময় সবাইয়ের মধ্যে ঐক্য ছিল, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে সেই ঐক্য দেখছি না কেন, যে ঐক্য আন্দোলনের সময় দেখেছি আমরা? আমি তো আগে কিছুটা বলার চেষ্টা করেছি। জি, এখন কথা হলো যে আমরা একসাথে আন্দোলন করেছিলাম। আমরা শুরু করেছিলাম সরকার পতনের আন্দোলন, আর ছাত্ররা কিন্তু সরকার পতন কোনদিন চায়নি। ধরেন 18 সালে যদি বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল, 20% 15% সংস্কার করে যদি সরকার দিয়ে দিত, তাহলে আবার এবার তো করে বাদ ফিরিয়ে আনার দরকার ছিল না। জি, এবার যদি আবার এই তার দুর্নীতি ঢাকার জন্য একতলা নির্বাচনকে দৈত্যের সমান ক্ষমতা অর্জন করেছে পরীক্ষা করার জন্য, যদি করে ফিরিয়ে না নিয়ে আসতো, আজকে যারা ক্ষমতায় আছে বা যারা আজকে কথা বলতেছে তারা কি আসতো না, একেবারেই না। কোটা যদি ফিরিয়ে না নিয়ে আসতো, ধরেন 18 সালে সংস্কার করে দিলে কোটা ফিরিয়ে নিয়ে আসার দরকার পড়তো না। আর এবার যদি কোটা ফিরিয়ে না নিয়ে আসতো, তাহলে তো এরা মাঠে আসতো না, কেউ আসতো না। এখন মজার ব্যাপারটা হলো কি, যে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মানুষ অর্ধাহারে থেকে অনাচার নির্যাতনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ এই সরকারের প্রতি বিতৃষ্ণা এসে গেছিলো। কোটা আমার থাকলেই বা কি, আমার শ্রমিকের কী আসে যায় তাতে? আমার শ্রমিক কেন মাঠে নামলো, সাধারণ মানুষ কেন মাঠে নামলো, তার কি এখানে? তারা সরকারের পতন চেয়েছে, কিন্তু
কোটা সংস্কার যারা আন্দোলন বৈষম্য বিরোধী তারা তো সরকার চায় না, একেবারে লাস্ট শেষের দিকে এসে তারা বলছে এবং তারা একসময় বলে দিল আমরা সরকার পতন আন্দোলন করতেছি না, আমরা আমাদের কোটা আন্দোলন করতেছি। এবং দেখেন সেটি এক দফার যে আন্দোলন সরকার পরে আমরা তো এক দফার আন্দোলন করে আসছি বহুদিন ধরে, আমরা তো বহুদিন ধরে এক দফার আন্দোলন করে আসছি। আমরা 2 বছর আগে আমরা সংস্কার কর্মসূচি দিয়ে দিছি, আমাদের 31 দফা আমরা যদি ক্ষমতা যাই 31 দফা আমরা বাস্তবায়ন করবো। এর চেয়ে সংস্কার আর কিছু আছে নাকি? যে প্রধানমন্ত্রী 2 টার্ম থাকতে পারবে না, রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা করা, নিরপেক্ষ ভোট দিতে হবে, 31 দফা বাস্তবায়ন করে বাংলাদেশ আর কিছু লাগে? আর কোনো কিছু আছে লাগে? 5 বছর পর পর যদি নিরপেক্ষ সরকার নির্বাচন হয় তাতে ভয় থাকবে, প্রত্যেকে ক্ষমতায় আসলে ভয় থাকবে যে আমার আবার জনগণের কাছে যাওয়া লাগবে, তো অটোমেটিক্যাল তার সোজা হয়ে যাবে। ওই রাজনৈতিক দল যে ক্ষমতা যাবে সে তখন আর দুর্নীতি করার সাহস পাবে না, বা সরকার মানুষের নির্যাতন করার সাহস পাবে না। আমি একটি প্রশ্ন ছিল যেটা হারুন ভাইয়ের কাছে, যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে নৌকার যারা ভোটার বা সমর্থক তাদের এই হিসাবটা কি বড় বড় এখন যে সক্রিয় রাজনৈতিক দলগুলো বিএনপি সহ আপনারা কি এই হিসাবটা খুব বড় করে ভাবছেন কিনা? শুনে তাদের এখানে এক ব্যাপারটা যদি আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে তাহলে জামাত ইসলাম মনে করছে তাদের ভোট নিবে, এবং ইতিমধ্যে অনেকে তাদের যোগদানও করতেছে, তাদের মিছিলে যাচ্ছে, নেতা না হোক তারা সেই অবস্থান টানতেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় তাহলে এই দেশে যাই বলেন না কেন, আওয়ামী লীগের একটা পার্সেন্টেজ ছিল ভোটের, বিএনপির একটা পার্সেন্টেজ ছিল, তার দুইটা মিলে 60% আর বাদ বাকি ভাসমান আরও কিছু দল ছিল, যেমন জাতীয় পার্টি, জামাত, এরা। এর বাইরে লোক কোথায়? এর বাইরে কি বাংলাদেশের লোক আছে নাকি? এখন অনেকে অনেক ভাবনার ভিতরে থাকতে পারে, চিন্তা করে থাকতে পারে, দল গঠন করবে, কিংস পার্টি গঠন করতে গিয়েছিল কিন্তু আগাতে পারেনি। আজকে ছাত্ররা যে কথাটা বলছে, কালকে যখন দল করতে যাবে তখন মানুষের কাছে সেই আবেদন থাকবে না, থাকবে? আমরা কিন্তু তারা তো বলছে যে মানুষের সমর্থন নিয়েই তারা আপনাকে বলে তারা ভাববে আর এইটা আমরা যারা অভিজ্ঞ আমরা বলবো, এই দেশে যতবার যা কিছু হয়েছে ছাত্ররাই করেছে। 52 সালে ছাত্ররা জীবন দিয়েছে, ভাষা আন্দোলন প্রতিষ্ঠা করেছে, 62 সালে জীবন দিয়েছে ছাত্র শিক্ষা আন্দোলন, 66 আন্দোলন না, ওটা 66 মানুষের কাছে পৌঁছে দিয়েছে, 69 গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, 70 নির্বাচনের মাঠে নেমেছিল, 71 মুক্তিযুদ্ধ তারাই গিয়েছে, 90 আমরা ছাত্র গণঅভ্যুত্থান করেছি। আমরা কি করি? আমি তো সব যা বলি তাই, লাস্ট আসছে আমি, নাম দিয়েছি আমি, কথা বলেছি আমি, সেদিন সভাপতি করেছি আমি, তার মানে কি আমি সব? আমরা কি হওয়ার পর দিন আমি বলেছি আমি উপদেষ্টা হবো? আমাকে বলেছি আমার একটা উপদেশ দিতে হবে? আমরা কি বলেছি আমার বিনা প্রতিদিন 90-এর বাস্তবতা আর 24-এর বাস্তবতা 24-এর বাস্তবতা না, এক না, শোনেন ওইটা এক না, কিন্তু ওইটা একটা গণতন্ত্রের একটা হারিয়ে যাওয়া গণতন্ত্রের পুনরুদ্ধার, ওটা একটা আন্দোলন কম ছিল না। সেদিনও দেখা মাত্র গুলির নির্দেশ ছিল, সেদিনও কারফিউ ভঙ্গ করতে হয়েছিল আমাদেরকে। সেদিনের সংখ্যা ওইটা ছিল আমাদের প্রথম থেকেই ছিল, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে, আদায় করতে হবে। আর এই বৈষম্য বিরোধী তাদের গণতন্ত্র ছিল না, তাদের রাষ্ট্র মেরামত ছিল না, ভবিষ্যতের ভাবনাও ছিল না, কোনো কিছু ছিল না। একটা গণতান্ত্রিক বাবারে সে এই সরকার প্রথমে সরকার মেনে নিত, সরকার কোটা না নিয়ে আসতো, আর প্রথম দিনে তো 7 দফা 7% রেখে যদি পূর্ণাঙ্গ রায় দিয়ে দিত তার কি হতো? তাহলে ছাত্ররা থাকতো। এখন সরকার পরিবর্তন হওয়ার পর এখন নানান প্রশ্ন আসতেছে, সংস্কার প্রশ্ন, এটা প্রশ্ন, সেটা প্রশ্ন, নানান কিছু আছে। বাস্তবতা আপনি যেতে হবে তো। আমি চাইলাম কি? আমি চাইলাম সংস্কার, দিয়ে দিলে আমাকে পুনঃ বাতিল করে দিল। এটার ক্ষমতার দাম্ভিকতা করেছিল। এখন তো সালেরা চায় নাই, সেটাকে চেয়েছিল যে কোটা ফিরে নিয়ে আসো। সরকার প্রমাণ করতে গিয়েছে দৈত্য সম ক্ষমতা আমি এখানে দেখাবো, দেখার দিকে ধরা খেয়ে গেছে। জি, হাবিবুর রহমান, অসংখ্য ধন্যবাদ। আমি একটু আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে আসতে চাই। 1 দফার সেই ঘোষণা, পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধ করার সময় বা সরকারের সেই আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, ন্যাক্কারজনক কর্মকাণ্ড, সেই সময় যে ঐক্যের প্রশ্ন, হাবিব ভাই বাস্তবতার প্রেক্ষাপটে অতীত বিষয়গুলো উল্লেখ করে বললেন। এই প্রসঙ্গে একটু শুনতে চাই যে 1 দফা কিভাবে আসলো। হাবিব ভাই বলছেন তারা বহুদিন ধরেই 1 দফা, আমাদের 90-এর গণ অভ্যুত্থানের নায়ক হাবিব ভাই, ওনাদেরকে দেখেই কিন্তু আমরা অভ্যুত্থানের প্রেরণা পেয়েছি। জি, আমরা ওনাদেরকে দেখেই কিন্তু অনেক দিন যাবত আমাদের স্বপ্ন ছিল কবে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত আমরা বাংলাদেশ দেখব। সেই ক্যাম্পাসে বারবার মার খেয়ে আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। ভাই যে কথাটা বললেন যে হচ্ছে আমাদের সংস্কারের স্বপ্ন ছিল না, গণতন্ত্রের স্বপ্ন ছিল না, আমাদের স্বপ্ন ছিল কোটা সংস্কার।
আক্তার হোসেনের ক্যাম্পাসে কয়বার মার খেয়েছে, আক্তার হোসেনের মারগুলা দেখুক ভাই, দেখুক নাহিদ ইসলামে কয়বার ক্যাম্পাসে মার খেয়েছে, কয়বার লড়াই করেছে, দেখুক 7 জানুয়ারি নির্বাচনের আগে 6 জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একমাত্র কারা সামনে থেকে নেতৃত্বে কারা প্রতিবাদ মিছিলটা করেছে, তখন কেউ রাস্তায় নামতে পারে নাই। তাহলে বুঝতে হবে গণতন্ত্র আকাঙ্ক্ষা এবং সংস্কারের আকাঙ্ক্ষা ছাত্রদের ছিল কিনা, এই ছাত্র নেতারা যারা এখন সংসদে আছে তাদের ছিল কিনা। আসিফ মাহমুদ মায়ের খেয়ে রক্ত ঝরতে ঝরতে জওয়ান বসছিল এই ফ্যাসিস্ট আসলে, সেটা 2021 সালের ঘটনা। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমার এই রক্তের বিচার হবে, ভিডিওগুলো আছে। তাহলে ছাত্ররা দেখে না, ছাত্ররা সংস্কার চাই না বা গণতন্ত্র চাই, গণতন্ত্র নিয়ে স্বপ্ন থাকে শুধুমাত্র কোটা চেয়েছে, এটা দ্বারা আসলে ছাত্রদের দীর্ঘদিনের যে সংগ্রাম সেটাকে ছোট করা হচ্ছে বলে আমি মনে করি। আপনি দেখেন 5 তারিখের আগে স্পেশালি হচ্ছে বনানীতে রাস্তায় যেই ইয়েগুলো লেখা হয়েছিল, রাস্তার ফিস ঢালা ফিসের উপর যেই লেখাগুলো লেখা হয়েছিল, সেটা কি লেখা হয়েছিল? সংস্কার লেখা হয়েছিল, রাজনৈতিক বন্দোবস্ত চাই, নতুন বাংলাদেশ দেখতে চাই, তারুণ্যের বাংলাদেশ দেখতে চাই। এগুলো কারা লিখেছে? আবু সাইদের স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই। রাস্তাটা এখন হচ্ছে আপনার বাংলাদেশের প্রতিটা দেয়ালিকা দেখেন। সবচাইতে বড় কথা হচ্ছে আমি 5 তারিখের পরে 10-15 দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে, শিক্ষক ক্লাবের ওখানে গিয়েছিলাম একটা কাজে। সেখানে গিয়ে দেখলাম বাচ্চা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা স্ট্যান্ডার্ড 1 বা 2-তে পড়ে, তারা এসে দৌড়ায় রং জামাই রং মেখে থাকা, তাদের বাবা মা সবাই এসে ছবি তুলতে আসলো। জিজ্ঞাসা করলাম কোথায় গিয়েছো? বলতেছে আমরা হচ্ছে ছবি আঁকতে গিয়েছি, ইয়ে করতে গেছি। এই বাচ্চাগুলো পর্যন্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে রাস্তায় এসেছে। জোর করে নিয়েছে। এখন ভাই যদি দেখতে না পারে তাহলে রাস্তার দেয়ালিকার গুলো দেখুক। এই দেশের ছাত্ররা আসলে সংস্কার চেয়েছে। মানে আমাদের ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশের বিশেষ করে দেয়াল যে কথা বলছে বা ঢাকার শহরে দেয়ালগুলো যা বলছে সেটাও কি আমরা ধারণ করতে পারছি না? ধারণ করতে পারছি না। আসলে তো রাজনৈতিক বিবেচনা, মানে রাজনৈতিক দলের এজেন্ডাটাই আমাদের কাছে বড় হয়ে যাচ্ছে। আমাদের কাছে রাষ্ট্রের এজেন্ডা, দেশের জাতির এজেন্ডাটা আমাদের কাছে ছোট হয়ে যাচ্ছে। আমরা কি ভাবে হচ্ছে মানে হচ্ছে ভাগ করে ফেলতেছি। ছাত্র বনাম রাজনৈতিক দল, রাজনৈতিক দল বনাম ছাত্র, সুশীল সমাজ বনাম রাজনৈতিক দল। এটা আসলে হচ্ছে বিভাজনের দিকে আবার এগিয়ে নিচ্ছে। এটা খুব ভালো একটা ফল বয়ে আনবে না। ছাত্রদের যে অবদানটা, ছাত্ররা সেই স্বপ্নের কথা, ছাত্ররা 16 তারিখ 17 তারিখ যেদিন হচ্ছে মেনে নিয়েছে 21 তারিখ কি 20 তারিখে যে হচ্ছে প্রজ্ঞাপন জারি করে দিয়েছে যে হচ্ছে কোটা থাকবে 3%, সেন ছাত্ররা ঘরে ফিরে গিয়েছে না। বিএনপি 15 বছর ধরে যে হামলা মামলা নির্যাতনের শিকার হলো সেটাকে আপনারা কোনো মূল্য দিয়ে দেখছেন না? আমরা অবশ্যই দেখছি। বিএনপি দীর্ঘদিন লড়াই করেছে বলে 24টা এসেছে, তাদের কাছ থেকে আমরা প্রেরণা পেয়েছি লড়াইয়ের। বাট সেই লড়াইয়ের সমাপ্তিটা আমাদের হাত দিয়ে হয়েছে, সেই স্বীকৃতিটা আমরা চাচ্ছি। আমরা বড় কিছু চাচ্ছি না। আমাদের প্রত্যেকটা লোকের নামে এই যে যতজন সামনে থেকে আসছে, আসিফ মাহমুদের নামে 4-5টা মামলা আছে, নাহিদ ইসলামের নামে মামলা আছে, আক্তার হোসেন তো জেলেই কাটাইছে, মানে হচ্ছে পড়াশোনার লাইফের বলতে গেলে অর্ধেক সময়। এগুলো কোত্থেকে আসছে এই ট্যাগটাও দেখতে হবে। এদের কাছ থেকে মূলত আমরা রাজনীতি। আমি একটু হাবিব ভাইয়ের কাছে একটু অল্প সময়ের জন্য ফিরছি যে আসলে আপনারা জি অসংখ্য ধন্যবাদ যে 15 বছর ধরে লড়াই সংগ্রাম যেটা করেছেন, হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু সমাপ্তি এসেছে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের মধ্যে। এটা আপনারা স্বীকার করেন কিনা? সেই প্রাপ্তির শিকারটা কিন্তু তারা প্রত্যাশা করে। অবশ্যই স্বীকার করো না কেন? যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শুরু করেছিল সমাপ্তি তাদের মাধ্যমে আসছে। আমার কথা হলো যে 90 আমাদের মাধ্যমে আসছে। তাই বলে আমরা কি 82 সাল থেকে যারা আন্দোলন করেছিল তাদেরকে অস্বীকার করবো? এই জায়গায় অস্বীকারের পালাটা আসছে। যেমন ডক্টর ইউনূস সাহেব, উনি প্রধান উপদেষ্টা না, উনি বিল ক্লিন্টনের সাথে উনি একটা প্রোগ্রামে গিয়ে বলে এই ধরনের মাস্টার মাইন্ড, এটা অস্বীকার করছে, ওরা মাস্টার মাইন্ড না। এখন প্রধান উপদেষ্টা বলতে মাস্টার মাইন্ড দেখায় দেয়, আর যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করছে তারা বলছে আমাদের মাস্টার মাইন্ড। ভাগ তো এই জায়গায় করছে। উনি যখন ভাষণ দিয়েছেন ওই ভাষণের একবারও কি বলেছে এই যে দীর্ঘ 15.5 বছরের আন্দোলন সময় করতে গিয়ে হাজার হাজার মানুষ আহত হয়েছে, সদস্য নিহত হয়েছে, এখানে বেগম খালেদার মতো একটা মানুষকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, নির্মম নির্যাতন করা হয়েছে, একবার বলেছে? একবারও বল নাই। বৈষম্য আমাদের ওই জায়গা থেকে আমরা এদের প্রতি যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে তাদের তো আমি একে বলবো, হান্নানকে বলবো, মাসুদকে, যে প্রথম এরা যেদিন শুরু করেছে তার 1 দিন বা 2 দিন পরে আমি এক লাইভে গিয়ে বলেছে আন্দোলন তোমরা চালিয়ে যাও, তোমার আন্দোলন সফল হবে। আমি অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্যায়ে আরো শুনবো। আসছে আলোচনা যতটুকু এগিয়েছে, আপনি সেই প্রেক্ষাপটে কিছু যোগ করতে চাইলে অবশ্যই আমরা শুনবো, কিন্তু আপনার কাছে নির্দিষ্ট করে আমার প্রশ্ন হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে এই আওয়ামী লীগ সে আওয়ামী লীগ এরকম ভাবার কোনো সুযোগ আছে কিনা?
দেখেন, এই জন্য আমি বারবার বলেছি যে কনসেনসাস বিল্ডিং জরুরি। গণ অভ্যুত্থানের পরে সারা পৃথিবীতে অধিকাংশ রাষ্ট্রে কিন্তু আপনার গৃহযুদ্ধ শুরু হয়েছিল। এই জন্য ওই বাস্তবতাগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে রাষ্ট্রের পুনর্গঠন জরুরি। দেশটাকে তৈরি করবার যে আকাঙ্ক্ষা, মাসুদ কারেক্টলি বলেছে যে দেয়ালে দেয়ালে আমাদের আকাঙ্ক্ষার পত্রগুলো লেখা পড়ে আছে। দেয়ালে দেয়ালে 6 কোটি তরুণের যে স্বপ্নগাথা, বাংলাদেশ 2, নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষার কথা বলে দেওয়া আছে। সেটাকে কিভাবে ম্যাটেরিয়ালাইজ করা যায়, আমরা কোন প্রসেসে করব, আমরা কোনটা হচ্ছে ভৎসনাযোগ্য আর কোনটা হচ্ছে ফৌজদারি অপরাধ, সেই জায়গার ভিতরে আমরা তফাতের রেখাটা কোথায় টানবো। শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করেছে বলেই কি একটা লোক অপরাধী কিনা, মানে আমরা মানে এটা সিলিংটা আমরা কোথায় নেব, এবং এই সিলিংটাকে যদি আমরা খুব বেশি বাড়াই তাহলে দেশে কিন্তু গৃহযুদ্ধ লেগে যাবে। কারণ আওয়ামী লীগের 20-25% ভোট ব্যাংক আছে। এখন প্রশ্ন হচ্ছে বিষয়টি খুব সতর্ক, খুবই সতর্ক। এই জন্যই আমি বলেছি যে গণশুনানিটা কেন জরুরি, কেন একটা ন্যাশনাল কনসেনসাস বিল্ডিংটা জরুরি। অনেক সময় দেখবেন যে আপনি একটা কাজ নিজ দায়িত্বে নিজ গুণে করতে পারেন, তারপরে পরামর্শ নিতে হয়। 15ই আগস্ট ছুটি পালিত হবে কি হবে না সেটা রাষ্ট্র চাইলে তখন আউটরাইট এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করে দিতে পারত, কোনো সমস্যা ছিল না। কিন্তু পলিটিক্যাল স্টেক হোল্ডারদের সাথে কথা বলবার মধ্য দিয়ে যেটা আসছে, এটা লেজিটিমেসি তৈরি হয়। তাহলে আওয়ামী লীগকে রাখেন নির্বাচনে, ব্যান করেন, আপনি রাজনীতি থেকে নিষিদ্ধ করেন, দল আকারে ব্যান করেন, ব্যক্তি আকারে নিষিদ্ধ করেন, প্রসেস ফলো করাটা জরুরি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার উপরে নির্যাতন যে প্রসেসে হয়েছে, আমি যদি বোধ করি আমার শত্রুকে ঠিক সেই প্রসেসের মধ্য দিয়ে আমি নির্যাতনের মধ্য দিয়ে নেব, তাহলে সেই প্রতিশোধের রাজনীতি থেকে আমার আলাদা জায়গাটা কোথায়? আমরা বলছি বিচারিক প্রক্রিয়া দরকার। এই জন্য হচ্ছে গণশুনানি দরকার। একটা যৌক্তিক কনক্লুশনে আসতে হবে যেটা এনফোর্সেবল। তো এবং আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই ধারাটি তো আসলে থাকলো না। না, ওটা বিচারে এখন আমার মনে হয় যে এটার একটা ওয়াইড জুরিসডিকশন আছে, যে সেটার মানে অন্যান্য আইন দিয়েও সেটা করা সম্ভব। মানে জাহিদ ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, ওটা থাকতে কোনো সমস্যা ছিল না। আচ্ছা, কিন্তু আমরা বুঝতে পারছি যে ক্ষমতার যে বিভিন্ন ভরকেন্দ্র আছে আমাদের দেশে এবং দেশের বাইরে, যেটা রাস্তায় বসে আমরা এতটুকু বোধ করি না, কিন্তু ওই আসনগুলোতে বসলে পরে ওটা বোধ করা যায়, ওটার পাওয়ারটা বোঝা যায়। তো এইরকম অনেকগুলো বাস্তবতাতে চেয়ারের বাইরে থাকার ভিতরে এই লড়াইটা আছে, এবং এর দুইটা ন্যায্য লড়াই। কোনোটাকে বলছি না যে এটা ঠিক অথবা ওইটা বেঠিক, দুটো তর্কই ন্যায্য তর্ক। এই জন্য হচ্ছে আমি বোধ করছি যে শুনানির মাধ্যমে কনসেনসাস বিল্ডিং হওয়া দরকার। এমনও হতে পারে গণশুনানি শেষে দেখা গেল যে টোটাল ওপিনিয়নে আপনার 6টা মত আসছে, জি, আপনি এরপরে গণভোটে দিয়ে দেন। আপনি এই 6টা প্রশ্ন রেখে গণভোটে দিয়ে দেন, দেশের মানুষ ভোট দেখ। 12 কোটি মানুষ কি চায়, আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলের ব্যাপারে কনক্লুশন কি হবে। তখন যেটা হবে যে আপনি এমন একটা কনক্লুশনে আসবেন, নিষিদ্ধের কনক্লুশনে যদি আসেন। একটু বোঝার চেষ্টা করি আপনার কাছ থেকে, আওয়ামী লীগের বিষয়ে ভাবলে 14 দলের বিষয়ে ভাবতে হবে। একসাথে এক ফ্রেমে। কারণ হচ্ছে গণভবনে মিটিং করে জাতীয় পার্টির দুই অংশ গণভবনে মিটিং করে 14 দল একসাথে ব্রিফিং করেছে। শুট অন সাইট কারফিউ জারি হবে এবং সশস্ত্র বাহিনী ডিপ্লয় করে তরুণদের উপরে স্নাইপার দিয়ে গুলি চালিয়ে হাজার হাজার লোককে খুন করা হবে। এই সিদ্ধান্ত 14 দল মিলে নিয়েছে, একা নেয় নাই। গত 16 বছরের ফ্যাসিবাদী আমলের হাসিনার যত কুকর্ম সবকিছুর সাথে 14 দল এবং জাতীয় পার্টি জড়িত। গুম, খুন, লুটপাট, গণতন্ত্র, ভোট, নির্বাচন থেকে আমাদেরকে বঞ্চিত করবার যত রাজনীতি, এর প্রত্যেকটা তারা করেছে। একটি ছোট্ট প্রশ্ন, এই জন্য হচ্ছে গণভোটে যেতে হবে। গণকমিশনের রিপোর্ট এর উপরে ভিত্তি করে যে মতামত আসবে, গণভোটে চলে যায়। আমার একটি প্রশ্ন, যেটি সাইফ মোস্তাফিজ বলছিলেন যে এই ট্রাইব্যুনালে যারা আওয়ামী লীগের সাবেক এমপি অথবা মন্ত্রী যারা কারাগারে আছেন, তারা যেভাবে উপস্থিত হলেন, খুব হাস্যোজ্জ্বল মুখ, সেই প্রক্রিয়া, তার মানে এই পরিস্থিতি বা তাদের এই অবয়ব কি ভিতরের কোনো কিছু ইঙ্গিত করে? না, আমার কাছে এটা মনে হচ্ছে সাইকোলজিক্যালি তারা আসলে খুব ফেয়ারফুল। এটা হয়টা কি আপনার, এটা আপনি সবাই তো হাসি খুশি আসছে, ব্যাপারটা এরকম না। পলক তো দোয়াও চাইছে, হাসতে চেয়েছে আবার না, পলককে দেখে আমার খুব মনে হয় না যে সে খুব হাসতে চেয়েছে।
আনিসুল হককে দেখে তো আপনার আধা আধা মৃত মানুষ মনে হয়েছে। প্রশ্ন হচ্ছে যে আপনি এইটাকে বুঝতে হবে যে গত 3 মাস আগে যারা দুর্দণ্ড প্রতাপে সিংহাসনে ছিলেন সেই মানুষগুলো যখন ডান্ডাবেরি পরায় ডিবি অফিসে কোর্টে আসামিদের মতো হাজির করছে, পুলিশের আইজিকে তো হাজির করছে, সেইটার মনস্তাত্ত্বিক ট্রমাটা বুঝতে হবে। এই মানুষগুলো জীবনে এই কাজের জন্য প্রিপেয়ার ছিলেন না। অতএব এই হাসিটাকে আমি মনে করছি তিনি ট্রমাটাইজড, প্রচণ্ড ভয়ের মধ্যে আছেন, কৃত্রিমভাবে বোঝানোর চেষ্টা করছেন যে খুব ভালো আছি, খুব আরামে আছি। এইটার একটা রিয়াকশন তারা দেখতে চায় যে স্ট্রিট থেকে, স্টুডেন্ট কমিউনিটি থেকে কি রিয়াকশন আসে সেটি। জি জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফজলুল, অসংখ্য ধন্যবাদ। জি হাবিব ভাই বলুন। আমি তো এই যারা এখানে আছে, আমি তো ভুক্তভোগী সবচেয়ে বেশি, আমি র্যাবের হাতে ধরা খেয়ে যেতাম। আপনার নামে আমার অনুভূতি, প্রচুর মামলা হামলা, আমার অনুভূতি, আমার র্যাবের সাথে ফাইট করছি, নিজের মতো করে বলছি, ধমক দিয়ে কথা বলছি। ধমক দিয়ে মানে হ্যাঁ গেছে, দরজা খুলে দিচ্ছি, এটা ছবি কোথাকার স্যার, স্যার এই ছবি কোথাকার, এই কোথাকার, আমি আমাকে তো পেয়েছি না, দরকার আছে, তাহলে নিয়ে গেছে। এদের অপকর্ম এত বেশি, এই যে বড় বড় মন্ত্রীরা হাত বেঁধে চোরের মতো করে এটা নিয়ে গেছে, এটা তো ওদের অপকর্মের ফসল। আর হাসতে হাসতে যেটা আসছে আমার ভাই, যে এই হাসিটা ইঙ্গিত করে, এই হাসিটা ইঙ্গিত, জেলখানার ভিতরে টাকা থাকলে এমন কিছু না যেটা পাওয়া যায় না। আরামে থাকা খাওয়া, তারা তো এমপি মন্ত্রী ছিল, তাদেরকে টাকা আছে, তার কোনো আরামে আছে, তোর একেবারে জামাইয়া ধরে আছে ওখানে। এটাই হলো আমাদের এখানে বাস্তবতা। জি, অসংখ্য ধন্যবাদ হাবিব ভাই। ডাক্তার জাহিদুর রহমান ভাই, আপনার কাছে আসতে চাই, প্রশ্নটি এরকম। শুরুর দিকে আপনি বলেছেন যে আসলে আওয়ামী লীগের রাজনীতি বা নির্বাচনের প্রসঙ্গে সিদ্ধান্ত কি হবে, মানুষের সেন্টিমেন্ট জানা, যেটি ফুয়াদ ভাই বললেন। এর সাথে যদি একটু যে দূতাবাসগুলোর প্রসঙ্গ যেটি আসলো, আমরা যদি সেগুলোকে খুব নির্দিষ্ট করে আলোচনা করতে চাই, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে দুটি দেশের ভূমিকা কেমন থাকতে পারে আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে? ধন্যবাদ। আমেরিকা, এখন আমেরিকার 20 জানুয়ারির পরের আমেরিকা, দুটো আলাদা প্রশ্ন। এখনকার আমেরিকাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে আমার মনে হয় এটা চাইবে না। ভারত তো নাই, ভারত পারলে মানে বাইডেনও চাইবে না, সেটা না, বাইডেনও চাইবে না, বাইডেনও চাইবে না, এটা আমি ধারণা করি। কারণ তারা যে ধরনের রাজনৈতিক বন্দোবস্ত বা ব্যবস্থাপনা পছন্দ করেন, কারণ ওইখানে একটা রুটের প্রশ্ন আছে। আমি 25 না হলে অন্তত 20% মানুষ, আমি কিন্তু এখনও আওয়ামী লীগকে সেকেন্ড হাইয়েস্ট সমর্থন পুষ্ট দল মনে করি। তারা হারিয়েছে ভোটারদেরকে, প্রচুর মানুষ বছরের পর বছর হয়তো ভোটও দিত, ওই 10-15% মানুষ সরে যাবেন, কিন্তু 20% স্টিল তাদের সাপোর্ট আছে। সো ইটস দ্য সেকেন্ড হাইয়েস্ট। কিন্তু আওয়ামী লীগ যে ভোট করেছে সেই ভোটগুলোতে তো আমরা ভোটারদের উপস্থিতি সেভাবে দেখিনি। দরকার নেই তো, দরকার না থাকলে আপনি যাবেন না। আসলে এই যে আমরা ওরা 5% 10% ভোট এটা দিয়ে আওয়ামী লীগকে বোঝা যাবে বলে আমি মনে করি না। জি, ওটা আসলে যায়নি, কারণ ভোটের প্রয়োজন নাই। ভোটের প্রয়োজন না থাকলে কেউ যায় না আসলে। এবং যারা ভোট করছেন তারাও কিন্তু মোবিলাইজ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেটাও তারা করেন না, কারণ হচ্ছে দরকার নেই, আমি সেটা মনে করি না। আচ্ছা আচ্ছা, এখন এই মানুষগুলোকে রাখা, এবং সেটা আমেরিকা চাইবে না, ভারত তো প্রশ্নই আসে না। আর ওই যে বলছে পোস্ট 20 জানুয়ারি যখন ট্রাম্প দায়িত্ব নেবেন, ট্রাম্প বাংলাদেশে খুব শক্ত কোয়ার্সিভ কিছু করবেন তা বলছি না, কিন্তু ডক্টর ইউনূস সরকারে তার ব্যক্তিগত পছন্দ এবং বাইডেনের যে ডক্ট্রিন ছিল, উনি দায়িত্বে আসার পর গ্লোবালি উনি সরাসরি এটা ঘোষণা দিয়ে এসছেন যে উনি ডেমোক্রেসিকে প্রমোট করবেন। কেউ কেউ এটাকে ফান্ড করে ডেমোক্রেসিকে এক্সপোর্ট করা বলেছেন, উনি করেছেন, এটা চেষ্টা করেছেন। সো ওই ডক্ট্রিনটা আর থাকবে না, এবং সেই জমানায় যেটা হবে যে ট্রাম্প উইল বি মোর পাওয়ারফুল। এবং আমরা কিছু আলামত দেখছি তার, মানে জনাব মোদির ক্ষেত্রে যেটা হচ্ছে যে তুলসী গাবার্ডকে ইন্টেলিজেন্স চিফ করা হয়েছে, মানে উনি একজন হিন্দুত্ববাদী মানুষ, এইভাবে বলে ফেলা ভালো। উনি একজন বিজেপি, মানে আমেরিকার এই পজিশনে আছেন, কিন্তু ওনাকে, ওনার কর্মকাণ্ড দেখলে ওনাকে বিজেপি মনে হবে। মানে জাহিদ ভাই, এখানে আরেকটি প্রশ্ন, এই আলোচনাটি আছে নিশ্চয়ই, সেই আলোচনা আপনি অবগত, আলোচনা সম্পর্কে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যেভাবে দেখতে চায় সেটি ভারতের চোখ হয়ে এখনো তারা দেখে না, এই আলোচনাটি আছে, মানে সত্য কি মিথ্যা সেটা আপনার কাছ থেকে শুনবো। আমার প্রশ্নটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র 20 জানুয়ারির পরে ট্রাম্প ক্ষমতায় বা দায়িত্বে আসার পরে যদি ভারতের কাছে কোনো নির্দেশনা আসে, কূটনৈতিক নির্দেশনা, ভারত আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে সেই নির্দেশনা বাংলাদেশে বাস্তবায়ন করার প্রশ্নে কার উপরে ভর করবে? দুটো প্রশ্ন। আমি প্রথমে বলি যে আমেরিকা ভারতের চোখ দিয়ে দীর্ঘদিন, বাইডেন আসার পর দেখেনি, এটা শিওর। এবং আমেরিকার একজন দূত বাংলাদেশে এসে ক্লিয়ারলি জানিয়ে গিয়েছিলেন যে বাংলাদেশকে ভারতের দেশ থেকে আলাদা করা হয়েছে,
এবং ক্লিয়ারলি উনি বলেছেন বাংলাদেশকে আলাদাভাবে দেখছি, তার প্রমাণ আছে। বাংলাদেশের বিরুদ্ধে যখন স্টেপস নিচ্ছে, আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার এম জে আকবর, অত্যন্ত পাওয়ারফুল বিজেপি সদস্য, ওনার ওই এক ধরনের মানে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগের কারণে উনিকে সরে যেতে হয়েছিল, কিন্তু উনিও বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যদি আরও টাফার কোনো স্যাংশন আছে ভারত এবং তার সরকার, বিজেপি সরকার স্টেপস নেবে। সো ওনারা পছন্দ করেন না এগুলো। শেষ পর্যন্ত ভারত তীব্র চাপ দিয়ে এটা করেছে। সো চোখে দেখা আসলে হয়নি, কিন্তু সামনে এই কাজটা কম বেশি হবে, কারণ বাইডেন তার নীতি হিসাবে ঘোষণা করছেন যে গ্লোবালি আমেরিকার যে হেজিমনি আছে উনি মনে করেন এটা থাকার দরকার নাই। মানে বাংলাদেশ তো বাংলাদেশ, উনি ইউক্রেন, নেটো, উনি নেটো থেকে বেরিয়ে যান কিনা সেই আলাপ আছে। উনি আগের বার মানে ট্রাম্প কি করবেন এটার জন্য স্পেকুলেশনের দরকার নেই। এর আগে 4 বছরে উনি অনেক কিছু দেখিয়েছেন। উনি প্যারিস জলবায়ুর যে চুক্তি সেটা থেকে বেরিয়ে গেছেন, ইরানের সাথে নিউক্লিয়ার চুক্তি থেকে সরে গেছেন, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ একটা আছে টিপিপি, ওই অঞ্চলের দেশগুলো, ওগুলো থেকে বেরিয়ে গেছেন, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বেরিয়েছেন। সো উনি এগুলো সব করবেন, বাংলাদেশ তার কাছে ম্যাটার করবে না। এবং তার বন্ধু মোদি, যে মোদি তার জন্য ভোট চেয়েছিলেন, মানে একজন সিটিং প্রাইম মিনিস্টার, একটা আমেরিকান, তার মানে কি বাণিজ্য বাড়াও ট্রাম্পের মতবাদকে এটা কি আপনি গ্রহণ করছেন কিনা যে বাণিজ্য বাড়াও মিলেমিশে বিশ্ব চালো, ব্যাপারটা এরকম না? ব্যাপারটা এরকম না। আমি রাদার যেটা মনে করি সেটা হচ্ছে এতদিন ধরে ভারত একটা জিনিসকে চেষ্টা করেছে সেল করতে, মানে আমেরিকার বাইরে খুবই মাল্টিপোলার ওয়ার্ল্ড, মানে তারা বলে ফেলছে না যে এটা বাইপোলার হয়ে যাক, যেমন চায়না এখন মাথা জাড়া দিচ্ছে। রাদার বলছে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড হবে, প্রত্যেকের স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স থাকবে। ভারত তার একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স থাকবে, চায়না, রাশিয়া, মিডল ইস্টে সৌদি আরব আছে, টু সাম এক্সটেন্ট ইরান আছে, প্রত্যেকে তার আফ্রিকায় নাইজেরিয়া আছে, তারা মনে করছে যে আমার একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স থাকবে। সো ভারত এটা এবার করে ছাড়বে এবং ট্রাম্পের জামানায় ইট উইল বি ভেরি ইজি টু এক্সিকিউট। সুতরাং এক্ষেত্রে আমরা আমাদের ঐক্য অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই ঐক্যকে আন্দোলনের সময় যে অবস্থায় ছিল সেটি কি সেই জায়গায় ফিরে নিয়ে আসা কি আদৌ সম্ভব? আমি বিপদ ওখানেই দেখছি আসলে। যখন আমাদের ঝুঁকি বাইরে বাড়ছে তখন আমাদের নিজেদের মধ্যে বিভেদও বাড়ছে। এবং কি হচ্ছে জানেন, ওই যে সেই পুরনো কথাটা, বিখ্যাত কথা আছে, সাকসেস হ্যাজ মেনি ফাদার্স, ফেলিয়ার ইজ অ্যান অরফান। মানে আমরা যেহেতু সাকসেসফুল হইলাম, এখন আমরা সবাই এটার একক কৃতিত্ব টু সাম এক্সটেন্ট দাবি করার এক ধরনের চেষ্টা শুরু হলো এবং আমরা পরস্পরকে তুচ্ছ-তাচ্ছিল্য করারও চেষ্টা করেছি। আমি আর ডিটেইলড আলোচনায় যাচ্ছি না। তো এই ঘটনাগুলো যখন হচ্ছে, আমরা এমন সব দাবি মাঠে নিয়ে আসতে চেষ্টা করছি যেগুলো আলাপ করলে আরো ভালো হতো, কিন্তু শেষ পর্যন্ত পারিনি, ফলে সংঘাত হয়ে গেল। আমরা প্রেসিডেন্টকে, এখানে হান্নানরা আছেন, আমি খোলাখুলিই বলি, প্রেসিডেন্টকে সরাবো কি সরাবো না এই আলাপটাও কি সবার সাথে আগে করা যেত না? না, ওনারা ডিক্লেয়ার করলেন, ডেডলাইন দিলেন, হলো না, তারপর দে স্টার্টেড ডিসকাসিং। সো আমি রিকোয়েস্ট করবো, ওটাকে সরানো যাবে বা যাবে না আমি তা বলছি না, আমি বলছি এই কথাগুলো আগে আলোচনা করে ঠিক করা। নিজেদের মধ্যে এই প্রশ্নে আলাপ আলোচনা থাকলো না কেন? আলোচনা তো হলো, বিএনপির সাথে তো ওনারা বসলেন, অন্যান্য পার্টির সাথে, এবি পার্টির সাথে বসেছেন, সব পার্টির সাথে, গণতন্ত্র মঞ্চের সাথে। বিষয়টা হয়েছিল যে মানে বিএনপিকে, মানে আপনি স্টেক হোল্ডারদের যখন বাদ দিয়ে আমি যা করব তাই ঠিক, মানে এই যে একক কৃতিত্বের দাবিদার, এর যে ব্যাকলাইনে এক দফার আন্দোলন যে বিএনপি আগেই শুরু করেছিল, এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এতে যে অসংখ্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে, তারাও যে শহীদ হয়েছে, এই জিনিসটা রিয়ালাইজ না করার একটা প্রবলেম আছে। তো সেটাই ঘটছে এখানে। জি জাহিদ ভাই, সেটাই বলছিলাম। মানে এখন আমি চাই যেটা আমার জায়গা থেকে আর্নেস্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে ওনারা সবাই, আমি একটু যোগ করি, ছাত্রদেরই একজন প্রতিনিধি হিসাবে আমরা তাকে ধরবো, যেন মাহফুজ আলম, উনি কিন্তু উপদেষ্টাও। জি, উনি 100 দিন পূর্তিতে একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি এই যে প্রিভিয়াস বন্দোবস্ত, এটা কিন্তু আওয়ামী লীগ টার্গেট না, টার্গেট হচ্ছে এই ইভেন শেখ হাসিনা বিরোধীরা, যারা ওই বন্দোবস্ত ধরে রাখতে চায়, যারা সবকিছু নতুন করে চাইছে না, তাদের সাথে একটা গৃহযুদ্ধকে আমি ধরে নিচ্ছি যে উনি সিম্বলিকলি বলছেন, ধরে নিলাম, কিন্তু একটা রক্তাক্ত সংঘাত, এই ধরনের কথা উনি ওনার ওখানে লিখছেন। আমি জাস্ট এইটুকু বলতে চাই, প্রত্যেকে যারা যারা আছেন তারা প্রত্যেকে তাদের মধ্যে আলোচনাটুকু করুন, আলোচনা, এবং আমাদের ঐক্য যদি না থাকে আমরা খুব বড় বিপদে পড়তে যাচ্ছি, আমরা সম্ভবত সেটা ঠিক মতো খেয়াল করতে পারছি। জি হারুন ভাই, আমি ওইখান থেকেই শুরু করতে চাই যে আপনার ওই যে মানে কৃতিত্বের দাবিদার, কার বড় কৃতিত্ব, কিন্তু আপনি খেয়াল করবেন যে মানুষগুলো জীবন দিল, যে মানুষগুলো আহত হলো, তাদের কিন্তু রাস্তায় নামতে হলো। আপনি খেয়াল করবেন কয়েকদিন আগে তারা অর্থোপেডিক হাসপাতালের বাইরে বিছানা পট্টি নিয়ে, ততক্ষণে আমাদের উপদেষ্টাদের খেয়াল হয়েছে গভীর রাতে তারা 4 জন ছুটে গিয়েছেন। তাহলে বুঝতেন তো, আমি একটু আগেই বলছি ক্ষমতার চেয়ারটি জানি কেমন, ওনাদের দিকে নজর রাখার মতো ওনাদের সময়টা ছিল না। কৃতিত্বের দাবি নিয়েই মাঠ গরম, এই জায়গাটা হচ্ছে সমস্যা। আমি বারবারই বলি, এবং এটা একটা টার্গেট আছে, আমি বারবারই বলি টার্গেট আছে। আপনি এটাকে ইনোসেন্টলি দেখবেন না
যে এই যে হাবিব ভাই একটু আগে বললেন যে আমাদের এক একটা স্টেপ বাই স্টেপ আছে 69, 70, 90, ওখানে কিন্তু সবখানেই কিন্তু ছাত্ররাই নেতৃত্ব দিচ্ছে। তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতা নিয়ে ওই কথাগুলো বলেনি। আপনার যদি বলেন 90-এর গণঅভ্যুত্থান, যেটা এটার সাথে তুলনা করতে পারি না, চাই না, 90-এর গণঅভ্যুত্থানের পর কিন্তু ছাত্ররা কিন্তু মন্ত্রী হয় না, খেয়াল করবেন। কিন্তু এক একটা জেনারেশনের যে ভাবনা রাষ্ট্র নিয়ে দেশ নিয়ে সেটি আছে, এবং পাশাপাশি 90-এর বাস্তবতা 24-এর বাস্তবতা ভিন্ন। কিন্তু আপনি যদি একটি আদর্শিক জায়গায় থাকেন, আপনি যদি মনে করেন যে দিস ইজ মাই সিস্টেম, আমি এভাবে করতে চাই, তাহলে আপনি কিসের ইন্টারিম গভর্নমেন্ট গঠন করলেন? ফরগেট ইট, ইউ শুড বিল্ড আপ আ রেভলিউশনারি গভর্নমেন্ট। এই যে আপনি ইন্টারিম গভর্নমেন্ট করলেন, কিছু লোক বাসা থেকে ডেকে নিয়ে আসলেন, কিছু লোক, আমি বারবারই বলি, এই কথা আবারও বলি, বলুন, তাদের যে শপথ হওয়া উচিত ছিল সেই শপথ তারা করবে জনতার কাছে। সেখানে তো সেনাপ্রধান গিয়ে তাদেরকে স্যালুট দিবে, তারা কেন আপনার সেনানিবাসে যাবে? হোয়াট হ্যাপেন্ড দেয়ার? সুতরাং বিষয়টার ভিতরে অনেক প্রবলেম আছে, আপনার বুঝতে হবে। না, কিন্তু সেই সময়ের পরিস্থিতি বিবেচনা পরিস্থিতি না মানে তাহলে কি একটি বিপ্লবী সরকার গঠনের মতো যথেষ্ট সাহসী তারা ছিলেন না? আমি এই প্রশ্নটি এখন করতে চাই। ছাত্ররা সেনানিবাসে যায়নি। জি, আপনারা জাননি, কিন্তু পরে তো আরেকবার না, আমরা যাইনি। ভেরি গুড, জান নাই, কিন্তু অন্যরা গিয়েছেন, দলগুলা গিয়েছে। আপনার আসিফ নজরুলকে বলা হয়েছে, আমি ভুল প্রত্যাহার করে নিচ্ছি। আসিফ নজরুলকে বলা হয়েছে উনি তো ছাত্রদের প্রতিনিধি, উনি তো একবার বললেন না আমি ছাত্রদের প্রতিনিধি না। আমার আজও প্রশ্ন, আসিফ নজরুল কি ছাত্রদের প্রতিনিধি? তিনি কি ছাত্রদের সমস্ত জিনিস ওখানে তুলে ধরেন? আমি ঠিক জানি না। সেই জায়গাটাই হচ্ছে যে এখানে আমি সেই জায়গাটাই দেখি। সুতরাং সেই জায়গাটা যেটা হচ্ছে এখন জনমানুষের তো একটা চিন্তা আছে, একটা ভাবনা আছে দেশের। এখন আর একটা মানুষের কনসেনসাস করেন, একটা পোল করেন, দেখবেন লোকজন মনে করবে, ভোট দেবে যে এই স্টুডেন্ট একটি রাজনৈতিক দল গঠন করতে চায়। নো প্রবলেম, দে শুড কাম টু দ্য পলিটিক্স। এই ইয়াং জেনারেশন পলিটিক্সে আসার দরকার আছে। তাতে ভয় কি? কোনো ভয় আছে কি? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। বিএনপি ভয় পায়? নো। এবিপার্টি কি ভয় পায়? নো। আর দল ভয়? সুতরাং মেক ইট ক্লিয়ার, আপনি রাজনৈতিক দল গঠন করবেন, সেটি ব্যাকগ্রাউন্ডে রেখে আপনি আপনার মতো সরকার চালাবেন, হবে না। আপনাকে ওপেন করতে হবে, আমি পলিটিক্স করবো কি করবো না। যদি পলিটিক্স করেন, পলিটিক্যাল দল যেরকম গঠন করে ফর্ম করেন, আপনি রাষ্ট্র ক্ষমতাকে সাথে নিয়ে পলিটিক্যাল দল গঠন করতে যেন না। দেন এটা কি হবে? কিংস পার্টি। বাংলাদেশে কখনোই কিংস পার্টি সফল হয়নি। স্বৈরাচারের যেমন পতন হয় বাংলাদেশে বারবার, কিংস পার্টিও অসফল এবং তাদেরও পতন। জি, হারুন ভাই, হারুন রশিদ, অসংখ্য ধন্যবাদ। আমি একটু সাহেব মুস্তাফিজ ভাই আপনার কাছে আসতে চাই যে আসলে নতুন রাজনৈতিক দল বা জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে কিনা, নানাভাবে সে আলোচনা পর্যালোচনা আছে। হাবিব ভাই 90-এর প্রেক্ষাপটে বেশ কিছু উদাহরণের কথা বললেন, হারুন ভাই বললেন, শুনতে চাই যে আসলে আমরা খুব অতি শীঘ্রই এটি দেখতে পাবো কিনা যে জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। হাবিব ভাই আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন ভাই, তাকে দেখে আমরা অনেক কিছু শিখেছি এবং উপস্থিত যারা আছেন তারাও আমার খুবই শ্রদ্ধেয়। কিন্তু তারা যেরকম ধারণা পোষণ করছেন আমাদের তরুণ সমাজকে নিয়ে, সেটার সাথে আমি শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করছি। আমরা যে সময়টায় শিক্ষার্থী ছিলাম, আমাদের সময় আমরা 18-র আন্দোলনটা আমরা করেছি। তখনকার কোটা আন্দোলনটা আমরা নেতৃত্ব দিয়ে আমরা সেই সময়টা আন্দোলনটা করেছি এবং সেই আন্দোলনটাও একটা গোজামেল দিয়ে থামিয়ে দেওয়া হয়েছিল। এবং এর পরবর্তীতে আমাদের নিরাপদ সড়ক আন্দোলনটা ঠিক তার পরপরই হয়েছে এবং সেই আন্দোলনটাও একদম মেরে তুলে এটা খতম করে ফেলা হয়েছে। এবং আমি নিজে সেখানে আওয়ামী লীগ অফিসের সামনে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, আমাকে মারা হয়েছিল। তো আমাদের যে ক্ষতগুলো, এই ক্ষতগুলো কিন্তু অনেক দিনের এবং আমাদের এই ক্ষতগুলোর জায়গাটা এরকম না যে আমরা আসলে শুধু কোটা সংস্কার চেয়েছি। আমাদের সে সময়ে বিদ্যমান এবং বর্তমানে বিদ্যমান যেসব রাজনৈতিক দলগুলো আছে তারা শুধু এক দফা আন্দোলন করেই গেছে। তারা কি আসলে জনগণের ভাষাটা কখনো বুঝতে পেরেছে? তারা শুধু নির্বাচনই চেয়েছে, তারা শুধু ক্ষমতায় যেতে চেয়েছে। তারা কখনো বুঝতে চায়নি যে একটা দেশের মানুষের আকাঙ্ক্ষাটা। কিন্তু বিএনপি তো সংস্কারে তাদের সহযোগিতা বা সমর্থন আছে। সেই সমর্থন বা সহযোগিতার জায়গা ছাড়াও আমি কথাটাকে শেষ করি। জি, বলুন। তো সেই জায়গাটায় আমরা কখনো অন্যান্য দলগুলোকে পাইনি। তাদের একটাই এজেন্ডা যে কখন তারা ক্ষমতায় যাবে, কখন তারা সেই ক্ষমতার মসনদে বসবে। কিন্তু এই জায়গা থেকে তরুণ সমাজ সবসময় বিচ্ছিন্ন ছিল। আমরা কখনো রাজনৈতিক দল কখনো আমরা করিনি। আমরা সে সময় যেই আকাঙ্ক্ষাগুলো মনে হতো যে আমরা মাঠে দাঁড়াবো, আমরা 10 জন মিলে দাঁড়িয়ে যেতাম। সেখানে ছাত্রলীগ আমাদেরকে মারতো, তুলে নিয়ে যেত, গুম খুন অনেক শিকার হয়েছে আমরা সেখানে। এই অবস্থা ছিল আমাদের ক্যাম্পাসে। এবং আমরা পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যখন আমাদের এই আন্দোলনগুলো থামিয়ে দেওয়া হয়, তারপর আমরা পাশে কাউকে পাইনি এবং আমাদের এই আন্দোলনগুলো এই নাহিদ, আসিফ এই মানুষগুলো চালিয়ে নিয়ে গেছে। এবং এর পরবর্তীতে আমি যে
নিরাপদ সড়ক আন্দোলনের কথা বললাম, সে সময় যারা স্কুল কলেজে পড়ে তারাই কিন্তু এই হান্নান মাসুদ। তারা কিন্তু সে সময় অনেক আশাহত হয়েছিল এবং তাদের মনে কিন্তু একটা ক্ষোভ ছিল যে আমরা যে কোনোভাবে মানে এই যে বর্তমান ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধে আমাদের নামতে হবে। এবং আমরা দেখা গেছে যে ইস্যুগুলো আসছে আমরা কিন্তু সেই ইস্যুগুলোতেই আমরা মাঠে নেমেছি এবং স্টেপ বাই স্টেপ জিনিসগুলো এসছে। জি, কিন্তু যে প্রশ্নটি ছিল এই আলোচনা তো আছেই, এই ব্যাকগ্রাউন্ড তো আছেই, কিন্তু নতুন রাজনৈতিক দলের সেই জায়গা থেকে আমরা এখন একতাবদ্ধ হয়েছি এবং আমরা মনে করি যে বৈষম্য বিরোধীর ব্যানারেই কিন্তু আমরা আসলে সবাই একসাথে নেমেছি। এবং জনগণ যদি আসলে মনে করে যে রাজনৈতিক দলের দরকার তরুণদের থেকে, আমরা সেক্ষেত্রে অবশ্যই চিন্তা করব। না, কিন্তু এখানে বাংলাদেশের বাস্তবতায় জনগণের মনে করাটা সেটি তো সমর্থনের প্রশ্ন আছেই, কিন্তু সেই সমর্থন আদায়ের জন্য একটা এজেন্ডা নিয়ে তো আপনাদেরকেই যেতে হবে। আমরা এখন যেই সব এজেন্ডাগুলো আছে, আমি তার কথায় কিন্তু অস্পষ্টতা দেখিনি। উনি কিন্তু বলছেন যে জনগণ যদি মনে করে তাহলে তারা অবশ্যই রাজনৈতিক দল গঠন করবে, এটা তো খুব ক্লিয়ার কথা। হ্যাঁ, একটু যে আমি জনগণ মনে করেন, কারণ হচ্ছে যে আমরা বর্তমানে কোনো রাজনৈতিক দল না, আমরা বিভিন্ন এজেন্ডাতে ইস্যুতে আমরা মাঠে থাকছি। আমরা যে বাজার দর নিয়ন্ত্রণ হচ্ছে না সেই বিষয়ে আমরা মাঠে থাকছি, আমরা যে নিরাপত্তা বাহিনী কার্যকরী ভূমিকা পালন করছে না সেই বিষয়ে আমরা মাঠে থাকছি। আমরা শুধুমাত্র নির্বাচন বা এই ইস্যুগুলোকে কেন্দ্র না করে আমরা বাকি যেসব জনগণের যে আশা আকাঙ্ক্ষার জায়গাগুলো আছে সেই আকাঙ্ক্ষাগুলো যেন পূরণ হয় সেই জন্য আমরা সোচ্চার আছি। অর্থাৎ এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো যে কাজ করছে আপনারা সেই একই ধরনের কাজ করছেন, সেটাই বলছি। রাজনৈতিক দলগুলো তো আমি শুধু নির্বাচন চাচ্ছে দেখছি, এছাড়া তো আমরা তো মাঠে যে সে কাজগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছি। যে সংস্কারে তাদের যে সমর্থন এবং সহযোগিতা আছে সেটাকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না বা তারা শুধু মুখেই বলছে, আমার মনে হচ্ছে শুধু মুখে বলছে। আমি একটু হাবিব ভাইয়ের কাছে ফিরছি, তবে একটু হান্নান মাসুদ আপনার যোগ করতে চাচ্ছেন। আমি একটু 2 মিনিট বলতে চাচ্ছি। বলুন। 90-এর গণঅভ্যুত্থানে হয়েছে ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন এদের মাধ্যমে, এবং এদের নেতৃত্ব মেইনলি ছিল হচ্ছে বেগম জিয়া, শেখ হাসিনার ছাত্র ইউনিয়নের নেতারা, এবং ওনারা করে গণঅভ্যুত্থান ঘটিয়ে ওনাদের মুরব্বীদের হাতে গণঅভ্যুত্থানের ফলটা তুলে দিয়েছেন যে আপনারা বসেন, আমরা আপনাদের সাথে আছি। বাট আমাদের মুরব্বী, মানে আমরা কোন দলের ব্যানারে নেমে আমরা গণঅভ্যুত্থান করি না। কথা বিরোধী করে হাবিব ভাই এখানে সাক্ষী, আমি তখন ঢাকা, ওনারা সেটাতে হ্যাপি ছিলেন। নো, বাট সাধারণ ছাত্ররা এই ব্যানারে গিয়েছে। হাবিব ভাই আপনি সাক্ষী। আচ্ছা, যখন না না এই কথাটা আমি তো সাধারণ স্টুডেন্ট তখন ছিলাম, শেষ করে আপনার কাছে ফিরছিলাম। এখন হচ্ছে আমরা তুলে দিইনি, আমরা মনে করি সেই 70-এ নির্বাচনের পর এবং 71-এ মুক্তিযুদ্ধের পর তরুণরা সেই মুরব্বীদের কাছে তুলে দেওয়ার কারণে 71-এর মুক্তিযুদ্ধেই ব্যর্থ হয়েছে 72 থেকে 75-এর দুঃশাসনের মাধ্যমে। আমরা মনে করি 90-এর গণঅভ্যুত্থান সেই মুরব্বীদের হাতে ডিরেক্টলি তরুণরা যারা জীবন বাজি রেখে লড়াই করছে, যারা প্রকৃত অর্থে গণঅভ্যুত্থানের সামনে সারি নেতা, তারা না যাওয়ার কারণে সেই 90-এর গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে। 3 জোটের রূপরেখা ধারণ করতে পারে। এখন 3 জোটের রূপরেখা আপনি 31 দফা আছে, বিএনপি 31 দফা দিচ্ছে, আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করা হোক, এই সরকার করুক। কিন্তু কথা হচ্ছে বিএনপি তো আপনার 90-এর গণঅভ্যুত্থানের সময় তাদের যে জোটের রূপরেখা ছিল সেটা তো বাস্তবায়ন করে নাই। ক্ষমতায় আসলে কিভাবে বাস্তবায়ন করবে? এই বিশ্বাসটা কি এদেশের মানুষের আছে? বাট বাংলাদেশের মানুষকে বারবার হচ্ছে ব্যালটের জন্য ডাকা হয়েছে, ভোটের জন্য। শুধু ভোটের আগ মুহূর্তে 1 বছর আন্দোলন করে, ভোটের সময় এসে আন্দোলন করে। কিন্তু বাংলাদেশের মানুষকে একসাথে প্রতিটা জায়গায় মানুষ হচ্ছে বিশ্বাস করতে হয়। মানুষ সন্তানদেরকে বিশ্বাস করেছে যে সন্তানদের হাতে গেলে আমরা দেশ এখনো দেখেন আস্থা রাখার মতো পরিবেশ দেখতে। আমি মনে করব যে একটা গণভোট দেওয়া হোক, সংস্কার কি এটা কি করবে নাকি রাজনৈতিক দল সরকার? এই সরকার করবে। আমি এখানে ভাই এখানে স্ট্রিক্টলি সরাসরি আমি ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, গণভোটে আসুন, যে হচ্ছে নতুন সংবিধান এদেশের মানুষ চাই নাকি চাই না, এবং সেটা কার হাত দিয়েছে? এই সরকার। আপনি যে প্রশ্নটি রাখলেন সেটা আমি একটু হাবিবের কাছে যাচ্ছি। হাবিব ভাই আপনি কি বলবেন? আমি কথা শুনে গল্প মনে পড়ে যাচ্ছে, গল্প বলতে যাচ্ছি না। আমার কথা হলো যে আমার কথা মানে ভুল বোঝার কোনো কারণ নেই। আমি বলছি 5ই জুলাই আন্দোলন শুরু হয়েছিল না, 1 জুলাই? এটা 5ই জুন থেকে শুরু হয়েছিল। 5ই জুন থেকে জুলাই গেল, অগাস্টে শেষ হলো, তাই না? 5 নাম তখন বের হয়েছে, ওটা জেল থেকে বের হয়েছে। আমি ওই দিনের আগ পর্যন্ত কোনো কি দেওয়াল দেখুন ছিল, কোনো কিছু ছিল। আমার মূল কথার উদ্দেশ্য হলো কোটা যদি সরকার ফিরে না নিয়ে আসতো তাহলে কি হতো, সেই আকাঙ্ক্ষা থেকে আমি বলছি। আর আমরা সরকার পতনের জন্য, দেশের সংস্কার করার জন্য দীর্ঘদিন ধরে আমরা নদী সাঁতরে, কলার গাছে ভেলায় চড়ে, পায়ে হেঁটে, মোটরসাইকেল নিয়ে এই যে আন্দোলনটা করলাম, জি, এই আন্দোলনটা
আর এর আগের যে আন্দোলনটা হয়েছে আপনার ওই যে বৈষম্য বিরোধী আন্দোলন, পাবলিক পার্টিসিপেট করেনি, নিরাপদ সড়ক পাবলিক পার্টিসিপেট করেনি, যার কারণে সফল বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে। তা বৈষম্য সংস্কার চেষ্টা করে দিয়েছে, পুরাটা বাতিল, ওটা একটা সফল আন্দোলন। নিরাপদ সড়ক আন্দোলন করেছে, এটা সরকার পতনের আন্দোলন না, নিরাপদ সড়ক আন্দোলন, সেটা রাস্তায় ট্রাফিকিং করেছে, ভালো করছে, ওটা মোটামুটি ওটা তারা সেই পরিস্থিতিটা ভালো করছে। এইবারের আন্দোলনে হলো সারা মানুষ তাদের সাথে নামছে, ছাত্রদের পাশাপাশি। আমি এখানে একটু প্রশ্ন রাখতে চাই, যেটা আমাদের সাহেব মুস্তাফিজ ভাই বললেন যে আসলে এই সংস্কারে বিএনপির যে অবস্থান অথবা সহযোগিতা সেটা অনেকটাই মৌখিক, অনেকটাই মৌখিক। তিনি বলছেন না মৌখিক বলতে পারে তারা, আমাদের রক্তক্ষরণ আছে, মৌখিক হলে আমার এত মানুষ জীবন দিতাম। শোনেন, বাস্তবতা এক আর বলা আর এক। আমরা যে মৌখিক না, আমরা যে প্রকৃত চাই বলেতে এত মানুষ জীবন দিয়েছি, আমরা গুলি খেয়েছি, আবার আমরা গিয়েছি। আমরা প্রতিটা ইস্যুতে আমরা বিদ্যুৎ বিভ্রাটে যখন মানুষ জনজন উদ্ধস্থান গেছি, দ্রব্য ঊর্ধ্বগতির সময় আমরা গেছি, ভোটের কথা আমরা বলছি, আমরা শেষ করে দিই। সেটা আজকে কন্ট্রাডিকশনটা কোন জায়গায় লাগাচ্ছে, কোথায় কন্ট্রাডিকশনে লাগাচ্ছে যে ছাত্ররা করেছে, আমরা বলছি করেছে, এই ছাত্রের পিছনে ছাত্রের বাবা যায়নি, শিশু বাচ্চা করে করে যায়নি, আমাদের ছোট ছোট বাচ্চারা তারা সেখানে গিয়েছে। সবার সম্মিলিত আন্দোলনের ফসল এটা। কিন্তু আজকে ফসলের ভাগিদার কারা? শুধু ছাত্ররা। আজকে যে শ্রমিক মারা গেছে, আজকে যে 135 জন 153 জন মারা গেল নাবালক, সুন্দর, তারা তাদের ভাগ কোথায়? আমার ওই যে কৃষক মারা গেছে তার ভাগ কোথায়? তাদের কোনো ভাগ আছে? এই জন্য বলছে আজকে তারা রাজনৈতিক দল করুক, কোনো আপত্তি নাই, কিন্তু ছাত্রদের রাজনৈতিক দল করা, হ্যাঁ আমরা উঠে দিয়েছিলাম, আমরা কি কোনো কিছু তার লাভ পাই? এরশাদের সর্বশেষ বাজেট ছিল 95% বিদেশি বাজেট। ম্যাডাম খালেদা জিয়া 5 বছর ক্ষমতা থাকার পর ভ্যাট ইম্পোজ করার পর লাস্ট যখন বাজেট দিতে 53% দেশীয় উৎস থেকে বাজেট। আরো আলোচনা শুনুন ভাবি ভাই, আমি শেষ করি। আমার কথা হলো ছাত্ররা রাজনৈতিক দল করুক, ছাত্রদের রাজনৈতিক দল করার রেওয়াজ, গণসংগঠন করার কোন রেওয়াজ আছে বলে আমার জানা নেই। অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান। তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দাঁড়াচ্ছে? আওয়ামী লীগের ভবিষ্যতের আগে আমি একটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই, মানে হান্নান যা বলছে। আচ্ছা, আওয়ামী লীগের ভবিষ্যৎ এটা বলতে পারে, আমরা যদি ধরে নেই যে আওয়ামী লীগের অবস্থা খুব খারাপ, 20% ভোট পপুলার থাকা মানে 20% সিট প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন না হলে কিন্তু পাবে না। 60টা সিট আওয়ামী লীগ পাবে না, 10টাও পায় কিনা সমূহ সন্দেহ আছে। আচ্ছা, তো ভোট এটা, বিএনপির অবস্থা খুব খারাপ, বিএনপি সংস্কার চায় না, বিএনপি নানান জায়গায় নানান অভিযোগ আছে। সো মানুষ যদি সংস্কার চায়, মানুষ যদি নতুন কনস্টিটিউশন চায়, মানুষ যদি একটা সেকেন্ড রিপাবলিক চায়, সো সব পচা দলের ভেতর একটা নতুন দল তৈরি হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। অ্যান্ড দে ক্যান সেল দিস। তারা এটা বলে যদি ভোট চায়, তাত্ত্বিকভাবে বলছি, তাহলে তো তারা ওভারওয়েলমিংলি বিজয়ী হওয়া উচিত, ইজন্ট ইট? তাই তো, আমার কাছে তো তাই মনে হয়। কিন্তু মাঠ কি বলছে? মাঠের কথা আমি পরে বলছি। আমি হান্নান বা এখানে যা মানে নাগরিক কমিটি যিনি আছেন, সাহেব মুস্তাফিজ, হ্যাঁ, তো এই দুজনকে বলছি। তো তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে তারা সেটা করে নেক্সট নির্বাচনের ক্যাম্পেইন তাদের এই সরকারের সময় যতটুকু হলো, এই সরকারের সময় সব হবে না, এটা ডক্টর ইউনূস নিজেও বলছেন। উনি কনসেনসাস নিশ্চিত করে একটা নির্বাচনের দিকে যাবেন। কিন্তু আমি দেখছি ছাত্রদের দিক থেকে এই চাপ তৈরি করা হচ্ছে না, আপনাকে এগুলো করে যেতে হবে। একটু খেয়াল করি, ডক্টর ইউনূস কিন্তু লাস্ট যেটা বলেছেন, এমন কোন একটা পর্যায়ে আজকে আমাকে মনে হলো উনি একটু বিরক্তও আছেন যে সংস্কার যদি না চায়, বণিক বার্তার সাথে ইন্টারভিউটাতে ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, এটা উনি আল জাজিরাকেও বলেছেন, তাহলে একদম কিছু করবো না, আমি এখনই নির্বাচন দিয়ে দিব। কারণ সব গ্রুপের মধ্যে তো আসলে একটা তীব্র চাপ তৈরি হচ্ছে, এগুলো সব করে ফেলতে হবে। আবার কেউ কেউ বলছেন না, এতটুকু করা যাবে না। তো তাহলে কিছু হবে। উনি একদম উল্লেখ করেছেন যে সব রিপোর্ট আসার পর যদি বলে যে এই 10টা আমরা সবাই মিলে একমত হলাম, তো এই 10টা করেই নির্বাচন দেব, বাকি 90টা রয়ে গেল। তো এই 90টা যে নির্বাচনের ইস্যু হিসেবে এনে যে দলটা তৈরি হতে যাচ্ছে, সেই দলটা তো যদি মানুষের মধ্যে ডিজায়ারটা তো স্ট্রংলি থেকে সেগুলো বাস্তবায়নের জন্য তারা লড়াই করবে না, লড়াই করবেন না, তারা নির্বাচনে করবেন না, নির্বাচনে বলবেন, তারা নির্বাচনে বলবেন বিএনপি শুধুমাত্র ভোটে জেতার জন্য গিয়ে লুটপাট করার জন্য এসব করছে, আমি নির্বাচিত হতে চাই, এই সংস্কার করব, আমাকে ভোট দেন। এই রাজনীতিটা হোক সামনে, আমরা এটাও দেখতে চাই। এই রাজনীতি হোক। অসংখ্য ধন্যবাদ বেস্ট আসাদুজ্জামান ফুয়াদ। এই রাজনীতি হোক। আওয়ামী লীগের ভবিষ্যৎ হচ্ছে মুসলিম লীগের মতো, এটা আরও 6 মাস আগে ইন্টারভিউতে একই রকম বলেছি এবং হিস্টোরিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে বলেছি। বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করছি,
আওয়ামী লীগ আগামী 10, 20, 30 বছরের ভিতরে ক্ষমতায় ফিরে আসতে পারবে না। আওয়ামী লীগ নিয়ে তো আলোচনাটা কেন, এজেন্ডা সেটিং বলে একটা কথা আছে। সরকারের উপদেষ্টা বা গণমাধ্যমে আলোচনা হচ্ছে, সেই সূত্র ধরে আজকে আমরা গণমাধ্যম আলোচনাটা কেন করছে, কারণ গণমাধ্যমের ভিতরে ডমিনেন্ট ন্যারেটিভকে যারা তৈরি করেন তারা হচ্ছে আওয়ামী বলয়ের মানুষ। বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম এখনও এই গণ অভ্যুত্থানকে ওন করেন না, এটার মালিকানা তারা বোধ করেন না। সেজন্য হচ্ছে যে প্রতিদিন আওয়ামী লীগকে নিয়ে যে পরিমাণ মায়াকান্না দেখছি, আওয়ামী লীগের হাতে গুম খুন হওয়া পরিবারদের জন্য ততটুকু মায়াকান্না দেখছি না গণমাধ্যমে। তো সেই এজেন্ডা সেটিংয়ের জায়গায় আমাদেরকে দেখতে হবে যে আওয়ামী লীগকে নিয়ে ভবিষ্যতের আলোচনাটা বেশি করার জরুরি না। আওয়ামী লীগ হিস্টোরিক্যালি ইজ এ পলিটিক্যাল ডাইনোসর নাও। তার কঙ্কাল আপনার যেভাবে জোড়াতালি দিয়ে দিয়ে ডাইনোসর বানায় মিউজিয়ামে, আওয়ামী লীগকে জাতীয় জাদুঘরে গণভবনে ইতিহাসে জোড়াতালি দিয়ে ছাত্রদের জন্য সেভ করা হবে, প্রিজার্ভ করা, মমি করা হবে। অতএব পুরো নেশনের জন্য আমরা কনফিডেন্টলি বলছি যে আওয়ামী লীগ ইজ এ গন কেস। প্রশ্ন হচ্ছে জনগণ, আওয়ামী সংশ্লিষ্ট যে 20% জনগণ আছে, এরাই সমাজে থাকে, এরা দেশ ছেড়ে পালায় নাই, পালাইতে পারবে না, কখনো সম্ভব না, প্র্যাকটিক্যাল না। এই 20% মানুষ আমার আপনার আত্মীয় স্বজন, ব্যবসায়ী, দোকানদার, সেলুনের কাজ করে, টং দোকান চালায়, বঙ্গবাজারে দোকান আপনার লুঙ্গি বিক্রি করছে, সেই মানুষটাকে নিয়ে আমরা কি করব? এইটা হচ্ছে আলোচনা, কি করা উচিত। এটাই হচ্ছে ওই যে গণশুনানির কথা বললাম, এই তর্কটা এখানে আসা দরকার যে আমরা কি করব। এই তর্কটা যেমন আসা দরকার, সিদ্ধান্তটা মেজরিটির ভিত্তিতে আসা দরকার। কারণ গণভোট ছাড়া এটা করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি একটা জনগোষ্ঠীকে এলিয়েনেট করে দেবেন, এবং এলিয়েনেটেড জনগোষ্ঠী পৃথিবীর ইতিহাসে যে কোনো এক্সট্রিম সিদ্ধান্ত নিতে প্রস্তুত। মাথায় রাখতে হবে অস্ত্র দেবার লোকের কিন্তু অভাব নাই, বাড়ির পাশে অস্ত্র রেডি আছে। আমরা অস্ত্র দেবার, জঙ্গি বানানো, জঙ্গিদের ট্রেনিং দেওয়া, কাদের সিদ্দিকের থেকে শুরু করে হুজি বানানো, এই সব কিছুর ইতিহাস কিন্তু আমাদের সামনে রাখতে হবে। ফিরছি, তবে সাহেব মুস্তাফিজ আপনি কি বলবেন, শেষ মন্তব্যে কি বলবেন? শেষ মন্তব্যে আমি বলবো যে আসলে আমাদের এই বিভাজন তৈরি না করে জাতীয় ঐক্য হওয়া উচিত। প্রতিটা ক্ষেত্রে মানুষের কথা চিন্তা করে আমাদের কাজ করা উচিত। হাবিব ভাই? ওইটার সাথে আমি একমত মুস্তাফিজের সাথে। তো এই জিনিসটা আবার আমার কঠিন ভাষা প্রতিবাদ করতে চাই। কোনটি? এটা বিএনপিকে ধমক দেওয়া, 2বার ধমক দিয়েছে। ধমক না দিয়ে একসাথে মিলে কাজ করতে বিপদে, আমরা মহা বিপদে আছি। আমি বলতেছি বাংলাদেশের সরকার পরিবর্তন যে কটা হয়েছে, এটা এরা শুরু করেছে পিছন থেকে ব্যাক দেওয়া, পিছন থেকে সমর্থন দেওয়া, প্রতিদিন ভিডিও পাঠানো, লাইভ পাঠানো আমি সবসময় করেছি। সরকারকে চ্যালেঞ্জ করে যেতে হবে। আর 2টা তো সরকারের শুরু করেছি আমি, শেষ করেছি আমি, 2টাই। আপনার 96 যদি আপনার গণতন্ত্র আমার দেওয়ার নাম, আমি সেই জন্য বলি আমি খুব এর মধ্যে আছি। এই যে আমার ভাই বললেন, বুঝতে হবে যে এই সরকার, আপনি কীভাবে বলেন, সমস্ত পত্রিকার মালিক আওয়ামী লীগ, সমস্ত ইয়ের মালিক, ইলেকট্রিক মালিক আওয়ামী লীগ, প্রশাসন আওয়ামী লীগ, পুলিশ আওয়ামী লীগ, পরিচালনা পর্ষদে কোনো পরিবর্তন হয়নি, সব তো আওয়ামী লীগ। সেখানে আপনি কিভাবে আপনি এখানে এত সহজ আপনি গণশুনানি কথা বলেন, গণশুনানিতে আওয়ামী লীগ আসবে? এই গণশুনানি যারা আসবে তারা আমরা, এই গণভোট যাবো আমরা, এই গণভোটে এই গণশুনানিতে কোনো একজ্যাক্ট চিত্র পাওয়া যাবে না, আসবে না। জি হাবিব ভাই, অসংখ্য ধন্যবাদ। হারুন ভাই? হারুনের শুধু ঐক্য প্রয়োজন। আওয়ামী লীগ দেখেন তাহলে পতনটা হলো কিভাবে, খুব ইন্টারেস্টিং কেস না? মূল বিষয় যেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের একটা পদ্ধতিগত সমস্যা আছে, সে খুব দ্রুত কম্পেয়ার করে। সে যে এর আগেও আপনাকে বলছিলাম, সে যে একটা বন্দি জীবনে ছিল সেটা হঠাৎ করে সে ভুলে যায়। তার ভেতরে আবারও বলি, স্টকহোম সিনড্রোম এই দেশের মানুষের মধ্যে কাজ করে, ওইটা সে ভুলতে পারে না। যে জায়গাটা করতে হবে ওইটা যাতে সে ভুলতে পারে, এই কারণে তার সঙ্গে ভালো ভালো উদাহরণ সৃষ্টি করতে হবে। আমি মনে করি ইয়াংদের একটা ভালো পলিটিক্যাল মডেল তৈরি করার এই সময়টা আসছে, সেইটা সে ছুড়ে দিক। মানুষ তো অবিবেচক না, মানুষ তো অযৌক্তিক না, তাদের আত্মত্যাগ তো মানুষ দেখেছে, বাংলার মানুষ তো তাদের রক্ত দেখেছে, তাদের জীবন দান দেখেছে। সুতরাং তাদের এখন দরকার ইউনাইটেডলি পলিটিক্যাল জায়গা ছুড়ে দেওয়া, এবং সেটা বিএনপি তাদের সাথে নাও থাকতে পারে, এবি পার্টি তারা নাও থাকতে পারে, কারা কি থাকবে থাকবে মানুষ বিচার করবে। আমি ঐক্য যেটা সেইটা হচ্ছে আপনার ডিফারেন্ট ওপিনিয়নের ভিতরে ঐক্য হতে পারে। আর একটা কথা বলি, এই যে আমরা বলি অংশীজন মানে হচ্ছে কি জানেন, আমার সাথে যে একমত সে অংশীজন না,
আমার সাথে যে দ্বিমত সেই অংশীজন তার কথা আগে শুনতে হবে। আমরা অসংখ্য ধন্যবাদ। আব্দুল হান্নান মাসুদ, দেখেন হচ্ছে আমরা ঐক্য চাই, দলমত সবাই মিলে একসাথে আমরা এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ করতে চাই। তবে একটা বিষয়, এই বাংলাদেশের মানুষ আগামীতে ভাইজাই কথা বললে আমি বলতেছি এই বাংলাদেশের মানুষ সেই প্রস্তুতি নিচ্ছে। আমরা দ্বিতীয় বিপ্লবের কথা বলছি, সেই দ্বিতীয় বিপ্লব ব্যালটে হবে। সেই দ্বিতীয় বিপ্লব তারুণ্যের পক্ষে হবে, নীতির পক্ষে হবে, আপোষহীনতার পক্ষে হবে। সেই তারুণ্যের বিপ্লব হবে তাদের বিরুদ্ধে যারা ফ্যাসিবাদী দোসরদেরকে, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে, যারা চাঁদাবাজি দখলদারিতে লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে। তারুণ্য বাংলাদেশের পথ নির্দেশ করবে। সেই ক্ষেত্রে সকল মুরব্বী রাজনৈতিক দল যারা আছে প্রত্যেকের কাছ থেকে পরামর্শ নিয়েই নতুন বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ। আমরা আর কিছু সময় পাচ্ছি, অল্প একটু ডাক্তার জাহিদুর রহমান ভাই কিছু যোগ করবেন কিনা? আমি খুব দ্রুত এই দুজনকেই, সাইফ এবং হান্নান দুজনকেই আমি আহ্বান করব, তারা খুব দ্রুত দল করুক। তাদের প্রতি মানুষের সিম্প্যাথি আছে, ইমোশন আছে, মাঠ আছে, তারা সেটা করুক। এবং একটা লাভ আছে বিরাট, মানে বিএনপি বা আরো যারা দল আছে তারাও কিন্তু কম্পিটিশনে পড়বে, একটা ফেয়ার কম্পিটিশনে পড়ে গণতান্ত্রিক ব্যবস্থা এভাবেই উন্নত হয়ে ওঠে। তাদের যদি বেটার জিনিস মানুষকে অফার করতে পারে, অন্যরাও চাপে পড়বে। আর কিছু যোগ করতে চান কিনা দলের প্রসঙ্গে? জি, সেটাই আমি বললাম যে জনআকাঙ্ক্ষা যদি তৈরি হয় আমরা চিন্তা করব মানুষের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়িত করা। অসংখ্য ধন্যবাদ। বেশফত ভাই, প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র গঠন, গণ অভ্যুত্থান করা দুটা কিন্তু ডিফারেন্ট ফেনোমেনন। পৃথিবীর ইতিহাসের এই জায়গাগুলো থেকে আমাদের শেখা দরকার, তরুণদের বিশেষ করে, যে জাতি গঠন এবং রাষ্ট্র গঠন কিন্তু অনেকে করতে পারেন নাই, যদিও অনেক সফল বিপ্লব করেছেন। তো এই জন্য তরুণদের আবেগকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার জায়গাটাকে আমরা মনে করি যে অনেক পরিপক্কতার সাথে সামনে এগিয়ে সবাই ধরে রাখা সম্ভব হয়। আমি ওইটাই বলতে চাই যে তরুণরা সামনের দিকে এগিয়ে যাক, কিন্তু এই তরুণরা এমনভাবে এগিয়ে যাক যেন সফল হয়। এই তরুণরা যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে কিন্তু জাতি আর এখান থেকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই জন্য আমরা মনে করি একটা পর্যায় পর্যন্ত আমাদের সমস্তই একসাথে থাকতে হবে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য। জি, হারুন ভাই এক লাইন শুনতে পারেন। এখানে কিন্তু ব্যর্থতার কোনো সুযোগ নাই, ব্যর্থতার কোনো সুযোগ নাই। এবং আরেকটা কথা বলি, হাবিব ভাই, আপনার রাজনৈতিক দলগুলো তরুণদের সহায়তা করুন। অসংখ্য ধন্যবাদ। হান্নান মাসুদ, এক লাইন শুনবো, এক লাইন। আমরা এক লাইনে বলবো, আমরা হাবিব ভাইদের, আমাদের পূর্বসূরীদের এবং আমাদের যাদের কাছ থেকে আমরা বিপ্লব শিখেছি, গণ অভ্যুত্থান শিখেছি, তাদের সাথে একসাথে এক পথে নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করতে। অসংখ্য ধন্যবাদ। আজকে সম্মানিত আলোচক হিসেবে যারা ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং একই সাথে এতক্ষণ ধরে যারা আমাদের আলোচনা শুনেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।